তাজওয়ার ম্যানশনের উত্তপ্ত পরিস্থিতিতে তাজন অনিকা বেগমের উদ্দেশ্যে আবার বলতে শুরু করলো, ফারাদ জেলের ঘানি টানছে কারণ সে একজন অপরাধী। একজন অপরাধীর জন্য চৌধুরী বাড়ির স্বাভাবিক জীবনযাত্রা থেমে থাকতে পারে না। আজ যদি ফাহাদ মারা যেত তবে হয়তো আপনি শোক পালনের কথা বলতে পারতেন, কিন্তু সে চুরি করে ধরা পড়ছে। এর জন্য লজ্জিত হওয়া উচিত, শোক পালন নয়। আর নুহা, তুমি হাসাহাসি কথা বললে শহরের মানুষ হাসবে ফাহাদের কর্মকাণ্ড দেখে। মেজর তাওয়ার তাজোয়ারের বৌভাত দেখে নেয়। অনিকা বেগম রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, তাজোয়ার, তুই বড়দের মুখে মুখে কথা বলছিস। ওই মেয়ের মায়ায় তুই অন্ধ হয়ে গেছিস। তাজোয়ার এক ধাপ এগিয়ে অনিকা বেগমের দিকে তাকিয়ে বলেন, আমি অন্ধ নই চাচিমা, আমি আইনের পথে চলছি। আপনি যদি এই উৎসবে সামিল হতে না চান তবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মনে রাখবেন রুশা এইবারই বড় বউ। আগামী শুক্রবার অনুষ্ঠানে সে চৌধুরী বাড়ি আভিজাত্য নিয়ে সবার সামনে দাঁড়াবে। আর সেখানে যদি কেউ কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে তবে আমি ভুলে যাব সে আমার আত্মীয় কিনা। তাজওয়ার এই সরাসরি হুমকি অনিকা বেগম আর নুহা দুজনে দমে গেলেন। তাজওয়ার যখন মেজরি মেজাজে থাকে তখন তাকে আটকানোর সাহস স্বয়ং আমজাদ সাহেবও নেই। আমজাদ সাহেব গম্ভীর গলায় বলেন, তাজওয়ার যা বলছে ঠিক বলছে, অনুষ্ঠান হবে। রেহেনা, তুমি কালই রুশিয়াকে নিয়ে শপিংয়ে যাও। দামি গয়না, দামি শাড়ি, সব যেন চৌধুরী গ্রুপের বউয়ের মর্যাদা অনুযায়ী হয়, কোনো ত্রুটি যেন না থাকে। রেহেনা বেগম শান্ত গলায় বলেন, ঠিক আছে, আমি সব তদারকি করব। রুশিয়া আর চোখে তাজওয়ারের দিকে তাকালেন। তাজওয়ারের চেহারা এখনও পাথরের মতো শক্ত, কিন্তু রুশিয়ার মনে হলো এই মানুষটার ছায়া তাকে এক অদ্ভুত নিরাপত্তা দিচ্ছে। যে মেয়েটা একদিন বাবার অপমানে কেঁদে বুক বসাত, আজ সে এক রাজপ্রতিষ্ঠানের রানীর মতো অভিষিক্ত হতে চলছে। ডাইনিং টেবিল থেকে অনিকা বেগম আর নুহা গজগজ করতে করতে উঠে চলে গেলেন। নুহা যাওয়ার সময় রুশায়াকে এক পলক দেখে নিলেন, যে দৃষ্টিতে ছিল হাজারো ষড়যন্ত্রের বিষ। রুশায়া বুঝল বউ ভাতের এই অনুষ্ঠান কেবল উৎসব নয়, এটা হবে অন্দরমহলের এক নতুন যুদ্ধক্ষেত্র। খাবার শেষে তাজওয়ার যখন তার ঘরের দিকে যাচ্ছিল, রুশায়া তার পেছন পেছন গিয়ে বারান্দায় দাঁড়ালো। তাজওয়ার পেছন ফিরে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কিছু বলবেন? রুশায়া নিচু স্বরে বলল, আপনি কি সত্যি আমার জন্য এত বড় আয়োজন করছেন? আপনার চাচিমা তো আমাকে আরও বেশি ঘৃণা করবেন এখন। তাজওয়ার রুশায়ার খুব কাছে এসে দাঁড়ালো। তার গলার স্বর এবার কিছুটা কোমল স্বরে বলল, আমি আপনার জন্য করছি না রুশা, আমি আমার স্ত্রীর মর্যাদার জন্য করছি। আর ঘৃণার কথা বলছেন? বিষধর সাপেরা সবসময় সবল দেওয়ার সুযোগ খোঁজে। আমি শুধু আপনাকে সেই বিষ সহ্য করার শক্তি দিচ্ছি। শুক্রবারের জন্য তৈরি হন, কারণ ওই দিন শহরের সবার নজর থাকবে আপনার উপর। এরপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে রেডি হতে হতে বলেন, তৈরি হয়ে নিন, আপনাকে অফিসে পৌঁছে দেবো, সাথে আপনার পড়াশোনাটা আবার শুরু করবেন। রুশা তাজওয়ারের চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত ভরসা পেল। সে জানলার বাইরে তাকিয়ে দেখল আকাশের এক কোণে কালো মেঘ জমেছে। হয়তো আজ বড় বড় ঝড় আসছে, কিন্তু তাজওয়ারের ঋজু ব্যক্তিত্বের সামনে সেই ঝড় কতটুকু দিবে সেটাই এখনও দেখার বিষয়। তাজওয়ার ভিলার পিছনে বাগান সংলগ্ন এলাকায় বারান্দায় মুখোমুখি দাঁড়িয়ে আছে অনিকা বেগম আর নুহা। ডাইনিং টেবিলে সে অপমান যেন দুজনের শরীর বিছের মতো ছড়িয়ে পড়েছে। অনিকা বেগম রাগে নিজের শাড়ির আঁচল কামড়াচ্ছেন, আর নুহা অস্থির পায়চারি করছেন। চারপাশে নিস্তব্ধ, কেবল দূর থেকে তাজওয়ারের ঘরের জানলার আলোটা দেখা যাচ্ছে, যা নুহাকে আরও বেশি জ্বালিয়ে দিচ্ছে। অনিকা বেগম দাঁতে দাঁত চেপে বললেন, দেখেছিস নুহা, আমজাদ ভাইয়া তার ছেলের দাপট দেখেছিস? আমার ছেলেটা জেলের নোংরা মেঝেতে পড়েছে, আর ওরা ওই মেয়েটাকে রানী সাজিয়ে বউভাত করবে। এই অপমান আমি সইতে পারছি না। নুহা থমকে গিয়ে অনিকা বেগমের একদম কাছে আসলেন। তার চোখে এক ক্রু চাহনি। সে নিচু স্বরে বলল, মা, শুধু রাগ করে কী হবে? কিছু তো একটা করতে হবে। রুশায়া যদি একবার এই রিসেপশনে সবার সামনে চৌধুরী গ্রুপের বউ হিসেবে স্বীকৃতি পেয়ে যায় তবে আপনার আর আমার এই বাড়িতে কোনো দাম থাকবে না। মানুষ ফারাদকে ছিছি করবে আর রুশায়ের গুণগান গাইবে। এটা হতে দেওয়া যায় না। অনিকা বেগম নুহার হাতটা শক্ত করে ধরে ফেলেন। কী করেছে বলতো? তাজওয়ার তো কড়া পাহারায় রেখেছে ওকে। ও কোনো ভুল করলে তো আমার ঘাড় মটকে দেবে। নুহা কুটির হাসলো। সে জানলার দিকে তাকিয়ে বলল, তাজওয়ার ভাইয়ের শরীর পাহারা দিতে পারে, কিন্তু চরিত্র নয়। চাচিমা, একটা মেয়ের সবচেয়ে বড় শক্তি আর সবচেয়ে বড় দুর্বলতা হলো তার সম্মান।
আমরা যদি এই অনুষ্ঠান রাতে সবার সামনে প্রমাণ করে দিতে পারি যে রুষা পবিত্র নয়, তবে তাজাদ ভাইয়া নিজে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। পুরুষ মানুষ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু নিজের বউয়ের নামে ওর কলঙ্ক সে সহ্য করবে না। অনেকে এবং ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, কিন্তু সেটা করবি কিভাবে? রুষা তো ঘর থেকে বের হয় না। নুহা তার একটা ফোন বের করে একটা ঝাপসা ছবি দেখালো। সেখানে রুষাকে এক অচেনা যুবকের সাথে খুব কাছাকাছি দাঁড়িয়ে কথা বলতে দেখা যাচ্ছে। নুহা ফিসফিসে বলল, এটা অনেক আগের ছবি, রুষার বাবার বিপদের সময়কার। এই ছেলেটা রুষার পুরনো বন্ধু। আমি লোক লাগিয়ে ওকে খুঁজে বের করার চেষ্টা করছি। রিসেপশন রাতে যখন পুরো শহর ভেঙে তাজওয়ারের বাড়ি আসবে, তখন সেই ছেলেটাকে আমরা হাজির করব। সে সবার সামনে দাবি করবে সে রুশিয়ার সাথে তার সম্পর্ক ছিল, এখন আছে। এমনকি কিছু ভুয়ো চিঠিপত্র আর রেকর্ড আমি তৈরি করে রেখেছি। আনিকা বেগমের চোখে এক পৈশাচিক আনন্দ খেতে হলো। তিনি বললেন, সাবাস নুহা, এটাই হবে সেরা চাল। কিন্তু তাজও যদি বিশ্বাস না করে? নুহা হাসল। বিশ্বাস না করে উপায় না। ওই দিন বড় আব্বু শহরের সবচেয়ে প্রভাবশালী মানুষের দেখেছেন। সবার সামনে যখন কেলেঙ্কারি ফাঁস হয়ে যাবে, তখন মেজরের সম্মান ধুলোয় মিশে যাবে। তাজত ভাইয়া যখন রাগের মাথায় কী করবে তো আপনি জানেন। সে রুশাইকে রক্ষা করা তো দূরে থাক, নিজের বন্দুকের নল দিকে ঘুরিয়ে ধরবে। অনিকা বেগম দীর্ঘশ্বাস করলেন, ঠিক বলছিস। ওই দিন রুশাইকে আমরা এমনভাবে সাজাবো যে সবাই মুগ্ধ হবে, আর তারপর এমন আছাড় দেবো যে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। ফাহাদ জেলের ভেতরে কষ্ট পাচ্ছে, তার প্রতিটা সেকেন্ড শোধ আমি এই রুশার থেকে নেব। নুহা অনিকা বেগমের কাঁধে হাত রেখে বলল, মা, আপনি শুধু রেহেনা বড় মার উপর নজর রাখুন, উনি যেন রুশাইকে নিয়ে বেশি বাড়াবাড়ি না করেন, বাকিটা আমরা সামলে নেব। এমন এক নাটক সাজাবো রেজিস্ট্রেশনের রাতটা রুশাইয়ের জীবনে শেষ সুখকর রাত হবে। দুজনে মিলে অন্ধকারের মাঝে দাঁড়িয়ে সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করতে লাগলো। তাদের হাসির শব্দ রাতের নিস্তব্ধতায় এক অশুভ সংকেত বয়ে আনছিল। তারা জানতো না যে এই ষড়যন্ত্রের আগুন শুধু রুষাকে নয়, পুরো তাজওয়ার ভিলাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারে। পরের দিন থেকে অনিকা বেগম হঠাৎ খুব শান্ত হয়ে গেলেন। তিনি রুষার সাথে ভালো ব্যবহার করতে শুরু করলেন, যেন তিনি সব মেনে নিয়েছেন। কিন্তু এই শান্ত সমুদ্রের নিচে যে এক বিশাল সুনামের প্রস্তুতি চলছে, তা রুশিয়া বা তাজাদ কেউ টের পাচ্ছিল না। বৌভাতের প্রস্তুতি পুরোদমে হলো। দামি ক্যাটারিং, আলোকসজ্জা আর আমন্ত্রিত অতিথি তালিকা সবই অভিজাতের চরম শিখরে। কিন্তু সেই আভিজাত্যের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকারের অধ্যায়। বিকেলে অফিস থেকে এসে রুশিয়া ঘরে এসে দেখে বিকেলে অফিসের ভয়াবহ ঝড় সামলে রুশিয়া যখন ঘরে ফিরল, তার শরীর আর মন দুটো তখন ক্লান্তিতে ভেঙে পড়ছে। কিন্তু ঘরে ঢুকে তার নজর আটকে গেল বিছানার মাঝখানে রাখা একটা দামি শপিং ব্যাগের উপর। কৌতূহল নিয়ে ব্যাগটা খুলতে তার চোখ জুড়িয়ে গেল। ভেতরে ভাঁজ করা একটি গাঢ় নীল রঙের জামদানি শাড়ি, যার কাজগুলো ঠিক রাতের আকাশের নক্ষত্ররাজির মতো চিকচিক করছে। শাড়ির ভাঁজের ভেতর একটা ছোট্ট সাদা চিরকুট মেঝেতে পড়ে গেল। রুশিয়া সেটা তুলে নিল। খুলে দেখে তাজা সেটা পরিচিত কাট কিন্তু বলিষ্ঠ হাতের লেখা। নীল রংটা আপনার খুব প্রিয় জানি না, তবে নীল বিষ শুষে নেয়। আর আমি চাই আপনি সব গ্লানি মুছে আবার হাসুন। আজ রাতে এই শাড়িটা পরে আমার সামনে আসবেন। এটা একজন স্বামীর অনুরোধ। চিরকুটটা বুকে চেপে ধরল রুশায়া। ডাইনিং টেবিলে সেই কঠোর মানুষটার ভিতরে যে এমন একটা সংবেদনশীল মন লুকিয়ে আছে, তা সে কল্পনা করতে পারেনি। জানলার বাইরে অন্ধকারের মাঝে রুশার মনে হলো আজ তার জীবনের সবচেয়ে উজ্জ্বল পূর্ণিমা হতে চলেছে। বৌভাতের বিকাল থেকে তাজওয়ার ভিলা যেন এক উৎসব নগরী। গেট থেকে শুরু করে মূল ফটক পর্যন্ত সাদা আর গোলাপের সমারোহ। বড় বড় ঝাড়বাতি নতুন করে পালিশ করাচ্ছে। ভৃত্যদের ছোটাছুটি আর সানাইয়ের মৃদু সুর বাতাসে এক মায়াবী আবেশ ছড়িয়ে পড়ছে। কিন্তু ওই উজ্জ্বল আলোকসজ্জার নিচে যে বিষাক্ত অন্ধকার দানা বাঁধছে, তা ঘুণাক্ষরে কেউ টের পাচ্ছিল না। রুশিয়া তার ঘরে বসে জানলার বাইরে তাকিয়েছিল। তার পরনে একটা সেই নীল রঙের দামি শাড়ি, যাতে সূক্ষ্ম সোনার সুতোর কাজ করা। আজ তার জীবনে এক বড় পরীক্ষা। হঠাৎ ঘরের দরজা টোকা পড়ল। রুশিয়া তাকিয়ে দেখল অনিকা বেগম দাঁড়িয়েছে, তার হাতে একটা মখমলের লাল বাক্স। রুশিয়া অবাক হলো, কারণ গতকালের সেই তপ্ত বাঘবন্দিতার পরে অনিকা বেগম তাকে এভাবে দেখতে আসবেন তা সে কল্পনা করেনি। অনিকা বেগম ধীর পায়ে ভেতরে প্রবেশ করলেন।
তার মুখে আজও কৃত্রিম মায়া। তিনি রুশাইয়ের পাশে বসে নরম স্বরে বললেন, রুশাইয়া, গতকাল রাতে অনেক কথা বলেছি। আসলে ফাহাদের সঙ্গে মাথা ঠিক ছিল না। কিন্তু আজ ভেবে দেখলাম তুমি তো এখন আমাদের ঘরের মেয়ে। এই বাড়িতে মান তো আমাদের আছে। তাই বড় চাচি হিসেবে তোমার জন্য একটা উপহার এনেছি। তিনি বাক্সটাও খুললেন। ভেতরে একটা চোখ ধাঁধানো হীরের হার। হীরের দুটি যেন সারা ঘরে ছড়িয়ে পড়ল। অনিকা বেগম, এটা আমার মায়ের হার। আমি চেয়েছিলাম আমার ছেলের বউকে দেবো, আজ তোমাকে দিচ্ছি। এটা পরে আজ তুমি নিচে নামবে। রুশার কিছুটা দ্বিধা ছিল, এই মহিলা হঠাৎ এত ভালো হয়ে গেছে। সে বিনীতভাবে বলল, চাচি, এটার কি প্রয়োজন ছিল? মা তো অনেক কিছু দিয়েছেন। অনিকা বেগম এক জোর করে হারটা বের করলেন। তিনি রুশায়ের পেছনে দাঁড়িয়ে হারটা গলায় পরিয়ে দিলেন। হারটা পরাতে রুশায়ের কেমন যেন একটা শিরশিরানি অনুভব হলো, কিন্তু সেটা গ্রাহ্য করল না। তিনি রুশায়ের কানে ফিসফিস করে বললেন, খুব সুন্দর লাগছে। আর শহরের সবাই তোমার রূপ দেখে মুগ্ধ হবে। অনিকা বেগম ঘর থেকে বেরিয়ে যেতে তার ঠোঁটের এক পৈশাচিক হাসি ফুটল। তিনি জানতেন এই হাড়ের ভিতরে অংশে এমন এক রাসায়নিক প্রলেপ দেওয়া আছে যা শরীরের তাপের সংস্পর্শে এলে ধীরে ধীরে রক্তে মিশে যায়। এতে মানুষ মারা যায় না, কিন্তু তার স্নায়ুতন্ত্র অসংলগ্ন হয়ে পড়ে। মানুষ মাতালের মতো আচরণ করতে থাকে। অনিকা বেগমের পরিকল্পনা সহজ। অনুষ্ঠানের মাঝপথে যখন রুশায়ের প্রলাপ বকতে শুরু করবে, তখন সবার সামনে তার মান সম্মান ধুলোয় মিশে যাবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। শহরের গণ্যমান্য ব্যক্তিরা আসতে শুরু করেছে। কমিশনার, পুলিশ থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী উপস্থিত। তাছাড়া ফিরে ড্রয়িং রুমে অতিথিদের সাথে কথা বলছিলেন। তার তীক্ষ্ণ নজর বারবার সিঁড়ির দিকে যাচ্ছিল। এরপর সবার সাথে কুশল বিনিময় করে ঘরের দিকে রওনা দিয়েছেন। নীল শাড়ি পরার পর রুশিয়া যখন আয়নার সামনে দাঁড়ালো, নিজের প্রতিচ্ছবি দেখে নিজেই থমকে গেলেন। গাঢ় নীল শাড়ি, জমিন আর রূপোলি সুতোর কাজ তাকে এক মায়াবী জলপরীর রূপ ধরা দিছে। সে ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে গেল, যেখানে রেলিংয়ে ভর দিয়ে বাইরে অন্ধকারের দিকে তাকিয়েছিল। তখনই তাজওয়ার ঘরে ঢুকলেন, আর সেই শব্দ শুনে রুশিয়া ফিরতে তাজওয়ার কয়েক মুহূর্তের জন্য পাথরের মতো স্থির হয়ে গেল। চাঁদনি রাতের আলোয় নীল শাড়ি পরা রুশিয়াকে দেখে তার মনে হলো এক টুকরো মেঘ যেন আকাশ থেকে নেমে তার ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। তাজওয়ার সেই কঠোর চাহনি আজ এক নিমেষে উধাও হয়ে গেল, যেখানে জায়গা করে নিল এক গভীর মুগ্ধতা। তাজওয়ার কয়েক পা এগিয়ে রুষার সামনে এসে দাঁড়ালো। রুষা মাথা নিচু করে নিজের আঙুল নিয়ে খেলছিল। লজ্জায় তার গাল দুটো শাড়ির রঙে চেয়ে গাঢ় হয়ে উঠছিল। তাজওয়ার নিচু স্বরে কিন্তু বেশ আবেগ নিয়ে বলল, নীল রংটা যে আপনাকে এতটা মানাবে, সেটা চিরকুট লেখার সময়ও কল্পনা করতে পারিনি রুষা। আপনাকে দেখে মনে হচ্ছে আজকের সব ক্লান্তি আর লড়াই সার্থক। রুষা আলতো করে মুখ তুলল। তাজওয়ার চোখে সেই প্রশংসা থেকে তার ঠোঁটের কোণে একটা লাজুক হাসির রেখা ফুটে উঠল। তাজওয়ার আলতো করে রুষার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তার আঙ্গুলের উষ্ণতা রুষার শরীরের ভেতরে এক অজানা শিহরণ বইয়ে দিল। তাজওয়ার রুষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, অন্ধ্রমলে এই সাক্ষ্যকর লড়াইয়ে আপনি হয়তো অনেক বিষ হজম করেছেন, কিন্তু মনে রাখবেন, এই নীল শাড়ির মতো আমি আপনার সব নীল নিজের ভেতরে টেনে নিতে হবে। রুষা কিছু বলতে ছিল, কিন্তু তার আগে তাজওয়ার চলে গেছে। অবশেষে রুষা নামলো। রেহেনা বেগম তাকে ধরে নিয়ে আসছেন। রুষার গায়ে রঙের সাথে হীরের হারের জেল্লা মিলে তাকে অপার্থিব সুন্দরী দেখাচ্ছিল। কিন্তু রুষা যখন সিঁড়ির অর্ধেক পার হলো, তখনই মাথাটা হঠাৎ একটু ঝিমঝিম করে উঠল। চারপাশে আলো যেন জ্বলছে। সে রেহেনা বেগমের হাতটা শক্ত করে ধরল। রেহেনা বেগম জিজ্ঞাসা করলেন, কী হলো রুষা, খারাপ লাগছে? রুষা কোনো মতো নামা, হয়তো অনেকক্ষণ না খেয়ে আছে তাই। অনুষ্ঠান শেষ হলো। তাজওয়ার রুষার পাশে দাঁড়িয়ে অতিথিদের সাথে পরিচয় করে যাচ্ছিল, কিন্তু রুষার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করলো। তার চোখের সামনে সব ঝাপসা হয়েছে। তার ইচ্ছে হচ্ছে চিৎকার করতে অথবা মাটিতে বসে পড়তে। সে বুঝতে পারছে না তার সাথে কী হচ্ছে। ঠিক এই সময় ড্রয়িং রুমের মূল দরজায় এক শোরগোল শুরু হলো। নিরাপত্তারক্ষীরা একজনকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু সেই যুবক চিৎকার করে বলছে, আমি রুশিয়ার সাথে দেখা করতে চাই। ও আমাকে এভাবে ধোঁকা দিতে পারে না। সবার নজর দরজার দিকে গেল। আমজা সাহেব ভুরু কুঁচকে তাকালেন। তাজওয়ারের মেজাজে এগিয়ে গেল। দেখল এক যুবক, অবিন্যস্ত পোশাক, চোখে পানি। নুহা ভিড়ের ভেতর থেকে এগিয়ে এসে অবাক হওয়ার ভান করলেন। সে চিৎকার করে বলল, আরে এটা তো জয়, রুশিয়ার সেই পুরনো বন্ধু। জয়, তুমি এখানে কেন?
জয় বুক ফেটে কান্নার অভিনয় শুরু করলো। সে উপস্থিত সবার দিকে তাকিয়ে বলল, আপনারা জানেন না এই রুষা আসলে কেমন। ও আমাকে কথা দিয়েছিল আমাকে বিয়ে করবে, কিন্তু যখন ফাহাদের সাথে বিয়ের প্রস্তাব হলো ও আমাকে চিনতে অস্বীকার করলো। আজ দেখি এখানে অন্য কারো স্ত্রী হয়ে রাজপ্রাসাদে আছে, আর আমি পথে পথে ঘুরছি। পুরো হলঘরে পিনপথের নীরবতা নেমে এলো। অতিথিরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগলেন। কানাকানি শুরু হলো বলে, তাজোয়ার বাড়ির বউ কিনা, তবে চরিত্রহীন। তাজোয়ার পাথরের মতো দাঁড়িয়েছে, তার চোয়াল শক্ত হয়ে গেল। রুষা তখন হাড়ের বিষের প্রভাবে প্রায় টলছে। জয়ের কথাগুলো তার মাথায় ভোঁ ভোঁ করতে লাগলো। সে চিৎকার করে বলতে লাগলো, মিথ্যে, সব মিথ্যে। কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। তার পরিবর্তে তার মুখ দেখলে অশূন্য কিছু শব্দ বেরোলো, যা শুনে মনে হলো সে সত্যি কোনো নেশাগ্রস্ত অবস্থায় আছে। অনেকে বেগম এবার সুযোগ বুঝে এগিয়ে এলেন। তিনি রুশাইয়ের দিকে আঙুল উঁচিয়ে নাটকীয় ভঙ্গিতে, হায় আল্লাহ, আমি জানতাম এই মেয়ে অলক্ষী। ভাইজান, আপনি দেখুন, এই মেয়ে তো নেশা করছে, ও দাঁড়াতে পারছে না। আর এই ছেলেটা যা বলছে তা যদি সত্যি হয়, তবে আমাদের বংশের মান কোথায় থাকবে। নুহা আবার একটা খাম বের করে আমজাদ সাহেবের হাতে দিলেন। আব্বু, জয়ের কাছে এই চিঠিগুলো ছিল। রুশাইয়া নিজের হাতে এগুলো জয়কে লিখছে। আমজাদ সাহেব চিঠির উপর চোখ বোলাতে তার মুখ লাল হয়ে গেল। তিনি তাজোয়ারের দিকে তাকালেন। তাজোয়ার তখনও চোখ, জয়ের চোখে তখন ভয়ের ছোপ, কিন্তু সে তার অভিনয় চালিয়ে যাচ্ছিল। এদিকে তাজোয়ার ছবিগুলো দেখে রুশাইয়ের দিকে। হল জুড়ে তখনও ঝাড়বাতির আলো উজ্জ্বল, কিন্তু রুশাইয়ের মনে হচ্ছিল সব কিছু যেন হঠাৎ করে ঘুটঘুটে অন্ধকারে অতলে তলিয়ে গেছে। জয়ের না ভুয়ো ছবি আর বানোয়ার চিঠিগুলো আমজাদ সাহেবের হাত হয়ে ড্রয়িং রুমের টেবিলে পড়ল। তখন মনে হলো পুরো তাজোয়ার ভিলা বাতাস জমে পাথর হয়ে গেছে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ফিসফাস শব্দগুলো তীরের মতো রুশাইয়ের কানে বিচ্ছিল। সবার চোখ একজনের দিকে, মেজর তাজোয়ার ওয়াসিফ। তাজোয়ার তখনও নিশ্চল হয়ে দাঁড়িয়েছে। তার অভাবে কোনো উত্তেজনা নেই, কোনো রাগ নেই, এমনকি চোখের পাতা কাঁপছে না। এই স্তব্ধতা যেন ঝড়ের আগে সেই ভয়াবহ নিস্তব্ধতা, যা সে কাউকে মেরুদণ্ড দিয়ে হিমশীতল স্রোত বইয়ে দিতে বাধ্য। অনিকা বেগম আর নুহা আর চোখে একে অপরের দিকে তাকিয়ে পৈশাসিক আনন্দ পাচ্ছিল। তারা নিশ্চিত ছিল যে মেজরের এই স্তব্ধতার মানে হলো রুশিয়া এইবারের অধ্যায় আজ রাতে শেষ। রুশিয়া কাঁপতে কাঁপতে তাজওয়ারের দিকে তাকালো। তার ইচ্ছে করছিল চিৎকার করে বলতে, তাজওয়ার, এগুলো সব মিথ্যে, কিন্তু হাড়ের সেই বিষাক্ত প্রভাবে তার জিভ জড়িয়েছে, কণ্ঠ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। সে সত্যি দেখলো তাজওয়ার ধীর পায়ে তার দিকে এগিয়েছে। তার বুটের আওয়াজে রুশার হৃদস্পন্দনের মতো বাজছে। তাজওয়ার রুশার একদম কাছে এসে থামলো। তার তীক্ষ্ণ বাদামি চোখ দুটো দিয়ে সে রুশার চোখে গভীর কিছু একটা পড়ার চেষ্টা করলো। কোনো সাধারণ পুরুষ হলে হয়তো এতক্ষণে মেজাজ হারিয়ে চর কষিয়ে দিত বা বাড়ি থেকে বের করে দিত, কিন্তু তাজা যে পাথরের মতো শান্ত ভাবটা ছিল আরও বেশি রহস্যময়। সে নিচু হয়ে টেবিলের উপর থেকে জয়ের আনা সেই ভুয়ো ছবিটা হাতে তুলে নিল। মুহূর্তের জন্য মনে হলো তাজর চোয়াল শক্ত হয়ে উঠল। পুরো হলরুমের মানুষ শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে মেজরের চূড়ান্ত রায়ের জন্য। আমজাদ সাহেব পাশ থেকে বিড়বিড় করলেন, তাজত, আমাদের বংশের মান। তাজত হাত তুলে বাবাকে থামিয়ে দিলেন। তার দৃষ্টি তখন রুশিয়ার উপর। রুশিয়া দেখল তাজতের চোখে ঘৃণা নেই, বরং এক ধরনের বিচারকের নির্লিপ্ততা। তাজত যখন কথা বলল তার কণ্ঠস্বর ছিল ভয়ার্ত রকমের শান্ত। রুশিয়া, আপনার এই স্তব্ধতা কি অপরাধবোধের কারণ, নাকি অন্য কিছু? পুরো হলরুমে শ্মশানের নিস্তব্ধতা, আমন্ত্রিত অতিথিদের চোখে তিরস্কার, আর অনিকা বেগমের বাঁকা হাসি যখন চরমে, তখন তাজওয়ার সেই স্তব্ধতা হঠাৎ করে ভয়াবহ শীতলতার রূপ নিল। সে হাতে সেই ভুয়ো ছবিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিল মেঝেতে। তার এই আচরণে নুহা আর অনিকা হকচকে গেল। তাজওয়ার পকেট থেকে তার মোবাইল ফোন বের করে খুব ধীর স্থিরভাবে হলের বিশাল প্রজেক্টরের স্ক্রিনের সাথে কানেক্ট করলো। সে ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে খুব গম্ভীর গলা বলল, তাজওয়ার বাড়িতে নাটক দেখার জন্য আপনাদের দাওয়াত দেওয়া হয়নি, কিন্তু যেহেতু নাটক শুরু হয়েছে, তবে এর ক্লাইম্যাক্সটা দেখা আপনাদের উচিত। স্ক্রিনে একটা ভিডিও প্লে করা হলো। চারপাশে অন্ধকার, শুধু একটা গাড়ির ভিতরে দৃশ্য দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা গেল নুহা আর জয় এক জায়গায় বসে কথা বলছে। নুহা পরিষ্কার কণ্ঠে শোনা যাচ্ছে, এই নাও 1 লাখ টাকা। তোমার কাজ হবে রিসেপশনের মাঝখানে ঢুকে রুশিয়াকে নিজের প্রেমিকা দাবি করা,
আর চিঠি খুলে ধরো, এগুলো রুশিয়ার হাতের লেখার মতো করে বানানো হয়েছে। মনে রেখো জয়, কাজটা নিখুঁতভাবে করতে হবে। ভিডিও দেখার পর পুরো ড্রয়িং রুমে উপস্থিত সবার চোখ কপালে। নুহা মুখ এক মুহূর্তে চূর্ণ হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে পেছাচ্ছে। অনিকা বেগম পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার সাজানো তাসের ঘর যেন চোখের সামনে ধসে পড়ছে। তাজওয়ার এবার জয়ের দিকে তাকালো। জয় তখন পালাতে উদ্যত, কিন্তু তাজওয়ারের ব্যক্তিগত দেহরক্ষীরা তাকে চারদিক থেকে ঘিরে বলছে। তাজওয়ার জয়ের কলার চেপে ধরে সবার সামনে মাঝখানে নিয়ে দাঁড়ালো। তার কণ্ঠ এখন বজ্রের মতো গম্ভীর। জয়, আমি জানতাম তুমি আসবে। আসলে তুমি যে হোটেলে নুহার সাথে দেখা করছিলে, তার পরের টেবিলে ছিল আমার ইন্টেলিজেন্স ইউনিটের। তুমি কি ভেবেছিল একজন মেজরের চোখের সামনে এত কাঁচা নাটক করে পার হয়ে যাবে? জয়া যখন তাজওয়ারের পায়ে আশ্রয় পড়ল। আমাকে মাফ করে দিন নুহা ম্যাডাম, আমাকে ভয় দেখে আর টাকার লোভ দেখিয়ে এই কাজ করিয়েছেন। রেহিনা বেগম জয়ের উপর থেকে নজর সরিয়ে এবার সরাসরি নুহার দিকে তাকালো। তার চোখে তখন খুনের নেশা। নুহা, তুমি আমাদের বংশের বউ হয়ে এই নোংরামি করলে? স্রেফ ঈর্ষার কারণে একটা মেয়ের চরিত্র নিয়ে আর সবার সামনে সিনেমিনি খেললে? আমজাদ সাহেব রাগে থরথর করে কাঁপতে লাগলো। রুশিয়া হঠাৎ তাজের হাতটা ধরতে গেল, কিন্তু তাল সামলাতে না পেরে নিচে পড়ে যাচ্ছিল। তাজা তাকে ধরে ফেলল। রুশিয়ার শরীর তখন কাঁপছে। সে তাজার চোখের দিকে তাকিয়ে শুধু অস্ফুট বিশ্বাস বিশ্বাস করুন, আমি কিছু করিনি। তাজা দেখল রুশার ঘাড়ের কাছে হাড়ের সংস্পর্শে থাকা চামড়াটা লাল হয়ে ফুটেছে। সে যুদ্ধক্ষেত্রে অনেক বিষাক্ত কেমিক্যাল দেখছে। এই লাল দাগটা তার খুব ছেমা। তার মস্তিষ্কে এক মুহূর্তে সব হিসাব মিলে গেল। সে শুধু বুঝল এটা শুধু জয়ের নাটক নয়, এটা অন্ধের মহলে এক সুপরিকল্পিত ষড়যন্ত্র। তাজা জয়ের দিক থেকে নজর সরে ড্রয়িং রুমে উপস্থিত সবার দিকে তাকালো। তার কণ্ঠ এখন বজ্রের গভীরতা। সে বলল, আজকের অনুষ্ঠান এখানে স্থগিত করা। আমার ব্যক্তিগত পারিবারিক বিষয়ে কেউ হস্তক্ষেপ করবেন না। আমার রক্ষীরা আপনাদের নিরাপদে গাড়ি পৌঁছে দেবে। আর হ্যাঁ, কান খুলে শুনে রাখুন, আমার বউ কোনো চরিত্রহীন মেয়ে না। অতিথিরা চলে গেলে তাজওয়ার রুশাকে কোলে নিয়ে সবাই বসলেন। সে দ্রুত রুশার গলা থেকে সেই হাতটা টেনে ছিঁড়ে ফেলল। হাতটা ছেড়ে মেঝেতে পড়তে অনিকা বেগম বুকটা ধক করে উঠল। তাজওয়ার হাতটা হাতে নিয়ে তার মায়ের দিকে তাকালেন না, সে তাকালেন অনিকা বেগমের দিকে। তাজওয়ার হাতের দিয়ে রুষার গলা থেকে ছিঁড়ে নেওয়া সেই হীরের হারটা টেবিলের উপর রাখল। হাড়ের হিরেগুলো উজ্জ্বল আলোয় জ্বলজ্বল করলো। তাজওয়ার দৃষ্টি ছিল কেবল ঘৃণা। সে হাড়ের পেছনের অংশটি আমজাদ সাহেব আর রেহেনা বেগমের সামনে ঘুরিয়ে ধরলেন। সেখানে রাসায়নিক বিক্রিয়া ধাতব অংশ কিছুটা বিভিন্ন। তাজওয়ার শীতল কণ্ঠে বলল, হিরে দিয়ে তৈরি হলেও এটা কোনো গহনা নয় আব্বু, এটা একটা বিষাক্ত ফাঁদ। চাচিমা জানতেন রুশিয়া কোনোদিন এই হারের লোভ করবে না, তাই তিনি এটাকে হয়তো অভিজাত্যের দায় হিসাবে রুশিয়ার গলায় পরিয়ে দিয়েছেন। তিনি চেয়েছিলেন এই রাসায়নিক প্রভাবে রুশিয়া সবার সামনে অসংগ্র আচরণ করুক, যাতে জয়ের মিথ্যে অভিযোগগুলো মানুষের কাছে সত্যি প্রমাণিত হয়। সে পরপর অনিকা বেগমের দিকে এক পলক তাকিয়ে তাচ্ছিল্য হাসি হাসলেন। আপনি ভেবেছিলেন এই সামান্য বীজ দিয়ে আজকে একটা সিনকেট করবেন, কিন্তু আফসোস তা পূরণ হলো না। তাজের প্রতিটি কথাই যেন চাবুকের মতো অনিকা বেগমের উপর আছড়ে পড়ল। যে হাতটি তিনি রুশাইকে অসম্মান করার জন্য পড়েছিলেন, আর সেই হাত তার গলার ফাঁস হয়ে গেল। কিন্তু তাজওয়ার চোখে তখন খুনের নেশা। তাজা বলল, চাচিমা, ষড়যন্ত্রটা বেশ ভালোই করেছেন, জয়কে ভালোভাবে শিখিয়ে দিয়েছেন, কিন্তু আপনি ভুলে গেছেন আপনি একজন সাধারণ কারোর সাথে লড়ছেন না, আপনি লড়ছেন মেজর তাজওয়ার ওয়াসিফের বুদ্ধির সাথে। অনিকা বেগম আমতা আমতা করে বললেন, তাজওয়ার, তুই কি বলছিস? আমি তো শুধু নুহা নিজের পক্ষে সাফাই গাইতে বলল। তখন তাজওয়ার গর্জে উঠে বলল, চুপ করুন, আমি এখন বলবো আপনারা শুনবেন। নুহার মুখ চুপ হয়ে গেল। আমজাদ সাহেব স্তব্ধ হয়ে সোফায় বসলেন। তাজওয়ার রুশার কপালে হাত রাখলেন। সে দেখল রুশায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তাজওয়ার এবার অনিকের দিকে তাকিয়ে বললেন, হাড়ের বিষে রুশায়াকে মারতে চেয়েছিলেন নাকি চরিত্রহীন প্রমাণ করতে চেয়েছিলেন? আজ থেকে আপনি এই বাড়ির কেউ নন। কাল আপনি আর নুহা এই বাড়ি ছেড়ে চলে যাবেন। আর যদি আমি কোনোদিন আপনাদের ছায়া রুশায়ার আশেপাশে দেখি, তবে তার পরিণাম ভালো হবে না। অনেকে এবং চিৎকার করে কিছু বলতে যাবেন, কিন্তু আমজাদ সাহেব হাত তুলে তাকে থামিয়ে দিলেন। আমজাদ সাহেবের চোখে এখন শুধু ঘৃণা। রাত গভীর হলো। তাজওয়ার ভিলার আলোকসজ্জা তখন জ্বলছে, কিন্তু তার ভিতরে এখন অন্য এক নীরবতা। পাশে রেহেনা বেগমের মাথায় হাত দিয়ে বসে আছেন। একদিকে তাজওয়ার রুশিয়াকে এনে
ঘরে এনে অনুষ্ঠান শেষ হওয়ার পর তাজওয়ার ভিলার চারপাশ এখন শ্মশানের মতো নিস্তব্ধ। বড় বড় ঝাড়বাতিগুলো নিভিয়ে দেওয়া আছে। কেবল করিডোরের শেষ প্রান্তে একটি ডিম লাইট জ্বালানো। রুশিয়া তার ঘরের বিছানায় পাথরের মতো বসে আছে। তার শরীর এখনো হাড়ের বিষের প্রভাব কিছুটা কাঁপছে, কিন্তু মনের ভিতরে চলছে এক প্রলয়কারী ঝড়। কয়েক ঘন্টা আগে ঘটে যাওয়া সেই ভয়াবহ অপমান আর তাজওয়ার সেই অতি মানবীয় পাল্টা চাল তার মস্তিষ্ক বারবার হাতুড়ির মতো আঘাত করছে। দরজা খোলার শব্দে রুশিয়া চমকে উঠল। তাজওয়ার ঘরে ঢুকল। তার গায়ে এখনো সেই কালো শেরওয়ানি, কিন্তু গলার বোতামগুলো খোলা। যুদ্ধের ময়দান থেকে জয়ী হয়ে ফেরা কোনো সেনাপতির মতো তাকে দেখাচ্ছে, বরং তার অবয়বে এক গভীর অবসাদ। সে রুশিয়ার দিকে না দেখে জানালার পাশে দিয়ে দাঁড়ালো। বাইরে অমাবস্যা অন্ধকার। রুশিয়া ভাঙা গলায় ডাকল, তাজওয়ার। তাজওয়ার ফিরল না। সে জানলার ঘিল ধরে শক্ত করে শীতল কণ্ঠে বলল, আজ যা হয়েছে সেটা কেবল আপনার চরিত্রের উপর আক্রমণ ছিল না রুশিয়া, সেটা ছিল আমার বুদ্ধিমত্তা আর এই বাড়ির নিরাপত্তার উপর একটা চপেটাঘাত। আমার নিজের ঘরে বসে আমার আত্মীয়রা আমার স্ত্রীকে বিষ খাইয়ে দিবে, আর আমি সেটা আগে থেকে আঁচ করতে পারবো না। এটা মেজরি পেশা, এক ধরনের ব্যর্থতা। রুশিয়ার চোখ জল টলমল করছে, কিন্তু সে তা গড়িয়ে পড়তে দিল না। সে নিজেকে শক্ত করল। আপনি তো সব সামলে নিয়েছেন, জয়ানুহার মুখোশ সবার সামনে খুলে দিয়েছেন। আমি আপনার কাছে কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা? তাজওয়ার আবার ঘুরে থাকলো। তার চোখের মনি দুটো আগুনের মতো জ্বলছে। আমি আপনার কৃতজ্ঞতা চাই না রুশিয়া, আমি চাইছি আপনার সতর্কতা। আপনি জানতেন অনিকা বেগম আপনাকে সহ্য করতে পারে না, তবু কেন তার দেওয়া আপনি গলার হার পড়লেন? কেন আপনি এত সহজে সরল হওয়ার অভিনয় করলেন? এই রাজপ্রাসাদে টিকে থাকতে হলে আপনাকে বাঘিনী হতে হবে। হরিণী হয়ে থাকলে সবাই ছিঁড়ে খাবে। রুশিয়া স্তব্ধ হয়ে গেল। সে ভেবেছিল তাজওয়ার তাকে সান্ত্বনা দেবে, কিন্তু তাজওয়ার এই কঠিন সমালোচনা তাকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিল। তাজওয়ার আরও কয়েক পা এগিয়ে রুশিয়ার একদম কাছে এসে দাঁড়ালেন। তার ছায়া রুশিয়ার উপর দীর্ঘ হয়ে পড়ল। সে নিচু স্বরে বলল, আজ আমি ছিলাম বলে আপনি বেঁচে গেছেন। কাল যদি আমি কোনো মিশনে থাকি, আপনার সাথে এরকম কিছু ঘটে, তখন কি করবেন? আমি আপনাকে রক্ষা করছি মানে এই নয় যে আপনি নিজের প্রতিরক্ষা ভুলে যাবেন। মনে রাখবেন রুশিয়া, এই লড়াইয়ের আবেগ মানে মৃত্যু। আজ থেকে আপনি নিজেকে সাধারণ করে মেয়ে ভাবা বন্ধ করুন। আপনি মেজর তাজওয়ারের স্ত্রী। এই পরিচয়ে যেমন সম্মান, তেমনি একটা আপনার পিঠে একটা অদৃশ্য লক্ষ্যবস্তু এঁকে দিয়েছি। রুশিয়া তাজওয়ার চোখের দিকে তাকিয়ে দেখল, সেখানে ভালোবাসার কোনো ছিটেফোঁটা নেই, আছে শুধু এক ধরনের অধিকারবোধ আর কর্তব্যের কঠোরতা। সে বুঝতে পারল এই মানুষটা তাকে আগলে রেখেছে ঠিকই, কিন্তু সেটা প্রেমের টানে নেয়, সেটা তার জেদ আর সম্মানের টানে। তাজওয়ার ড্রয়ার থেকে একটা ছোট্ট পিস্তল বের করে টেবিলে রাখলো। বালিশের নিচে এটা রাখুন। পরের বার কেউ হাড় পড়াতে আসলে হাড়টা ভেঙে দেওয়ার সাহস সঞ্চয় করুন। এই ঘরে দুর্বলতার কোনো জায়গা নেই। তাজওয়ার ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় একবার পেছন ফিরে তাকালো না। রুশিয়া সেই আগ্নেয়গর অস্ত্রটির দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল তাজওয়ার ভিলের এই আভিজাত্য আসলে একটা যুদ্ধক্ষেত্র, যেখানে টিকে থাকতে হলে তাকে একদিন তাজওয়াতের মতো হৃদয়হীন হতে হবে। মেজর তাজওয়াত ওয়াসিফ আসলে রুশিয়াকে ভালোবাসে না। সে কেবল নিজের চৌধুরী বংশের মান আর মেজর ইগো রক্ষা করছে। অনেকে বলছেন তাজওয়ার রুশার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে, কিন্তু গভীরভাবে ভাবুন তো, রুশার গলার বিষাক্ত হাড় খুলে ফেলা কিংবা জয়ের ষড়যন্ত্র ফাঁস করা কি আসলে ভারী বহিষ্কার, নাকি একজন মেজরের কাছে তার স্ত্রী গায়ে কলঙ্ক লাগা মানে নিজের নামের উপর দাগ লাগা, যা সে সইতে পারছে না? তাজওয়ার যদি রুশায়াকে সত্যি মন থেকে ভালোবাসত, তবে কি এভাবে সবসময় তাকে বিপদের মুখে টেস্ট করতো, নাকি বারবার প্রমাণের অপেক্ষা থেকে রুশায়ের মানসিক যন্ত্রণাকে দীর্ঘায়িত করত? তাজওয়ার ভিড়ে আলোকসজ্জা তখনও জ্বলছে, কিন্তু তার ভেতরে এক তখন অন্য এক নীরবতা। তাজওয়ার ঘরে রুশায়া এখনও সেই অবস্থায় বসে আছে, চোখে মুখে কান্নার ছাপ। হয়তো সে যাওয়ার পর কান্না করছে। তাজওয়ার দীর্ঘশ্বাস ফেলে কিছু না বলে রুশার পাশে গিয়ে বসে। রুশার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রুশার চোখ মেলে তাজওয়ারকে দেখল। সে বুঝতে পারল এই মানুষটা শুধু তার স্বামী নয়, সে তার অন্ধকার জীবনের ধ্রুবতারা। রুশার ফিসফিস করে বলল, আপনি কি আমাকে বিশ্বাস করেছিলেন? তাজওয়ার একটা হাসল। বিশ্বাস না করলে কি আমার বউ বানিয়েছি? নয়তো কারো ক্ষমতা নেই আমাকে রাজি করানো। রুশিয়া কথার অর্থ বুঝতে পারল, কারণ যতদূর জানে তাজওয়ার তাকে বিয়ে করতে চায়নি, কিন্তু সে আর বেশি ঘাটল না। তবে তার চোখের কোণ দিয়ে
এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে জানল অন্দরমহলে এই স্বাক্ষরের লড়াই সে একা নয়। তার পাশে এক হিমালয় সম পাহাড় দাঁড়িয়েছে। ভালো নাই বাসুক, পাশে তো আছে শহরের কোলাহল আর চৌধুরী বিলার দমবন্ধকর ষড়যন্ত্রের পরিবেশ থেকে পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা এক নির্জন চা বাগান। 2 দিন পরের কথা। কুয়াশা ঢাকা কাঞ্চনজঙ্ঘা পাদদেশে অবস্থিত এই ব্রিটিশ আমলের বাংলোটি যেন সময়ের অতল গহ্বরে হারিয়ে যাওয়া এক টুকরো ইতিহাস। মেজরের ব্যক্তিগত পাহারায় থাকা এই বাংলোর চারপাশ আর নিঝুম, কেবল ঝিঝি পোকার ডাক আর দূরে ভেসে আসা পাহাড়ি ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে। বাংলোর বিশাল বারান্দায় দাঁড়িয়ে রুষা এক গভীর শ্বাস নিল। বাতাসে গায়ে ভেজা মাটি আর বুনো ফুলের গন্ধ। গত 2 দিনের ধকলে যেন পাহাড়ের শীতল হাওয়া নিমেষে উধাও হয়ে গেছে। তাজওয়াত তাকে এখানে নিয়ে আসবে সেটা সে ভাবতে পারেনি। তাজওয়াত বিলার সেই আভিজাত্যের জাঁতাকল থেকে বেরিয়ে মুক্ত বাতাস তার কাছে এক পরম পাওনা। তাজওয়াত ডাইনিং রুম থেকে বেরিয়ে এলো, পরনে তার ডেনমার্ক ব্ল্যাক টি শার্ট, গায়ে কার্গো প্যান্ট। পাহাড়ের ঠান্ডাতে তার শরীরে কোনো জড়তা নেই। সে রুষার পাশে এসে দাঁড়ালো। রুষা তাকিয়ে রইল। তাজওয়াতের চোখে সেই চিরচেনা মেজাজি কাঠিন্য থাকলেও আজ তাতে এক অদ্ভুত প্রশান্তি মিশেছে। তাজওয়াত ধীর গলায় বলল, কেমন আছো লাগছে রুষা? এখানে কোনো আনিকা বেগম নেই, কোনো নুহা নেই, এমনকি মেজর ডিউটিতে আপাতত দরজার ওপাশে রাখা আছে। রুষা হাসল। তার হাসিতে আজ কোনো দ্বিধা নেই। সে বলল, ও অবিশ্বাস্য, আমি ভাবিনি পাহাড় এতটা শান্ত। ধন্যবাদ আপনাকে আমাকে দম বন্ধ করা জীবন থেকে একটু মুক্তি দেওয়ার জন্য। তাজওয়াত রুষার চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর খুব নিচু স্বরে বলল, মুক্তির তো মাত্র শুরু। তবে মনে রাখবেন, পাহাড় যত সুন্দর, তার আড়ালে লুকিয়ে থাকা বিপদ ততটা রহস্যময়। আমি চাই আপনি শুধু সৌন্দর্য না, এই পাহাড়ের কঠোরতা থেকে কিছু শিখুন। পরিচ্ছদ পরের দিন সূর্য ওঠার আগে তাজওয়াত রুষাকে ডেকে তুলল। বাংলোর পেছনে একটি খোলা প্রান্তর, সেখান থেকে পুরো উপত্যকা দেখা যায়। ঘাসের উপর তখনও ভোরের শিশির চকচক করছে। তাজওয়াত হাতে তার ব্যক্তিগত। রুষা কিছুটা ভয় পেয়ে পিছিয়ে গেল। সকালবেলা এখানে কেন এসেছেন? আর এই বন্দুক? তাজওয়াত লক খুলে রুষার দিকে বাড়ি দিল। আপনাকে একটা জিনিস শেখাবো, আত্মরক্ষা। চৌধুরী বাড়ির অন্দরমহলের লড়াইয়ে এর আপনার বুদ্ধি আছে ঠিকই, কিন্তু বাইরের লড়াইটা আপনার হাত শক্ত করে ধরা প্রয়োজন। ধরুন। রুষা কাঁপতে কাঁপতে রাইফেলটা ধরল। ধাতব স্পর্শ তার কাছে ভীষণ শীতল আর ভারী মনে হলো। তাজওয়াত রুষার ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। তার শক্ত হাত দুটো রুষার হাতের উপর রাখলো। রুষার মনে হলো যেন সে এক বিশাল বর্মের ভেতর ঢুকেছে। তাজওয়াত শরীরের উষ্ণতা আর বুনো পারফিউমের গন্ধ তার ইন্দ্রিয়গুলোকে অবশ করে দিচ্ছে। ভয় পাবে না, লক্ষ্য স্থির করুন। তাজওয়াতের কণ্ঠস্বর রুষার কানের একদম কাছে। ওই যে দূরের গাছের ডালে একটা লাল ফিতে দেখা যাচ্ছে, ওটাই আপনার টার্গেট। জীবনের লক্ষ্যগুলো ঠিক এমনই হয়। চারপাশের ঝোপঝাড়ের দিকে তাকালে আপনি লক্ষ্যভ্রষ্ট হবেন। শুধু লাল ফিতেটার দিকে নজর দিন। তাজওয়াত রুষার আঙ্গুলের ট্রিগারের উপর সেট করলেন। রুষার হৃৎস্পন্দন তখন মেজাজে বুটের শব্দের চেয়ে জোরে বাজছে। সে লক্ষ্য স্থির করার চেষ্টা করলো, কিন্তু রাইফেলের ভারে তার হাত কাঁপছিল। তাজওয়াত রুষার কাঁধটা নিজের বুকের সাথে চেপে ধরল, যাতে সে সাপোর্ট পায়। তাজওয়াত ফিসফিস করে বলল, শ্বাস নিন ধীরে। এবার যখন আপনার হার্টবিট শান্ত হবে, তখন ট্রিগার টানুন। মনে করবেন ওই লাল ফিতাটা আপনার শত্রুর অহংকার। ওটা ছিঁড়তে হবে। ঠাং! পাহাড়ের কাছে আটকে থাকা বাংলোটি যেন পুরনো আমলের রাজকীয় নিস্তব্ধতার প্রতীক। শিলিগুড়ি থেকে অনেকটা পথ পেরিয়ে চা বাগানে আপাকা পাহাড়ি রাস্তা দিয়ে ওঠার পর কুয়াশা চাদর সরে যেতে এই বিশাল কাঠামোটা চোখে। বাংলোটি মূলত ব্রিটিশ স্থাপত্যের আদলে। ইটের লাল ইটের ধবধবে সাদা জানলা, কাঠের ফ্রেম, সব মিলিয়ে এক আভিজাত্যের ছাপ। বারান্দার রেলিংয়ে লোহা দিয়ে কারুকার্য, যা সময়ের সাথে সাথে কিছুটা কালচে হয়ে গেছে, কিন্তু এর জৌলুস কমেনি। ড্রয়িং রুমে চোখে পড়ে বিশাল ফায়ারপ্লেস, যেখানে একটা কাঠের টুকরো পোড়ার গন্ধ পাওয়া যায়। মেঝের কার্পেটগুলো এত পুরু যে পা রাখলে শব্দ হয় না। দেওয়ালে ঝুলছে তাজওয়াতের পূর্বপুরুষের শিকার করা বাঘের চামড়া আর কিছু পুরনো ধাঁচের তরবারি বন্দুক। দিনের বেলা পাহাড়ের নীল আকাশ আর কাঞ্চনজঙ্ঘার চূড়া এখান থেকে স্পষ্ট দেখা গেল। সূর্য ডোবার সাথে সাথে বাংলোর চেহারা বদলে যায়। করিডোরে দীর্ঘ অন্ধকার, যেখানে কেবল একটি বা দুটি ডিম লাইট।
পুরো মেহগনি কাঠের আসবাবপত্র থেকে এক ধরনের মনো ঘ্রাণ আসে, যা মনে করে দেয় দেওয়ালগুলো অনেক গোপন সত্যের সাক্ষী। চারপাশে বিস্তীর্ণ ঘিরে আছে মাইলের পর মাইল চা বাগান, কিন্তু সাধারণ পর্যটকের জন্য এখানে প্রবেশ নিষেধ। বাংলোর গেট থেকে শুরু করে চারপাশে জঙ্গলে আড়ালে মেজর নিজস্ব কমান্ডাররা পাহারা থেকে ঠ্যাং রাইফেলের সেই বিকট শব্দে পুরো উপত্যকা নিস্তব্ধতা এক নিমেষে চুরমার হয়ে গেল। রুশিয়া ভয়ে ভয়ে চোখ বন্ধ করে ফেলছিল। রাইফেলের রিয়াকশন পেছনে সে পিছিয়ে আসছিল, কিন্তু তাজওয়ার শক্ত বুক তাকে পাথরের মতো আগলে নিল। তার কাঁধে তাজওয়ারের হাতের চাপটা আরও জোরালো হলো। চোখ খুলুন রুশিয়া। পলায়নের মানুষের জন্য এই জগৎ নয়। তাজওয়ার কণ্ঠে সেই চিরচেনা শাসনের সুর। রুশিয়া ধীরে ধীরে চোখ মুলে দেখল দূরের সেই লাল ফিতার মাঝখান থেকে ছিঁড়ে বাতাসের তোড়ে নিচে পড়ে গেছে তার লক্ষ্যভেদ। এক অদ্ভুত রোমাঞ্চকর আর আত্মবিশ্বাসের শিহরণ তার মেরুদণ্ডে বয়ে গেল। সে কি সত্যি পেরেছে? তাজওয়ার তাকে ছেড়ে দিল, একটু দূরে সরে দাঁড়াল। তার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি, সচরাচর দেখা যায় না। সে রাইফেলের নল থেকে বেরিয়ে আসা ধোঁয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস করে বলল, নিশানা ভালোই, তবে হাতটা এখনো কাঁপছে। শত্রুর সামনে এই কম্পন মানে নিজের মৃত্যুর বর্ণনা লিখে দেওয়া। রুশিয়া বড় একটা শ্বাস নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। সে তাজওয়ার দিকে ফিরে সাহস সঞ্চয় করে বলল, আপনার শিক্ষা শুধু অস্ত্রের মাধ্যমে হতে হবে না। আপনি কি সবসময় এভাবে মানুষকে কাঠগড়ায় দাঁড় করে শেখান? তাজওয়ার হাসিতে এবার একটু তাচ্ছিল্য মিশেছিল। সে রাইফেলটা রুশিয়ার হাত থেকে নিয়ে কাঁধে ঝোলাতে ঝোলাতে বলল, শান্তি আর শৌখিনতা ধনী বিলাসিতা মানে, আর টিকে থাকা হলো যোদ্ধার ধর্ম। আমি আপনাকে সেভ একজন মেজরের স্ত্রী হিসেবে সাজিয়ে রাখতে পারতাম, কিন্তু আমি চাই আপনি একজন মেজরের মতো শক্তিশালী হন, কারণ আমার ছায়া সব জায়গায় আপনার সঙ্গী হবে না। রুশিয়া কিছুক্ষণ চুপ থাকলো। পাহাড়ের কুয়াশা ভেদ করে ভোরের প্রথম সূর্যের আলো তাজওয়ারের তীক্ষ্ণ মুখাবয়ের উপর পড়ছে। মানুষটাকে যত দেখছে তত রহস্যময় মনে হচ্ছে। কখনো যে নির্দয় ট্রেনার, কখনো ঢাল হয়ে দাঁড়ানো স্বামী, আবার কখনো এক নিঃসঙ্গ অভিজাত পুরুষ যে মৃদুস্বরে জিজ্ঞেস করলো, আপনি কি আমাকে সত্যি বিশ্বাস করেন তাজওয়ার, নাকি এই শেখানোটা আপনার কোনো নতুন টেস্ট? তাজওয়ার হাঁটা শুরু করে বাংলোর দিকে। রুশিয়ার প্রশ্নে সে থমকে দাঁড়ালো। পেছনে না ফিরে উত্তর দিলে, বিশ্বাস হলো কাচের মতো, একবার ভাঙলে জোড়া লাগে না। আমি আপনাকে রাইফেলের ট্রিগার ছুঁতে দিয়েছি, তার মানে এই আমি জানি ওই নলের অভিমুখ আপনার দিকে ঘুরবে না। আপাতত এতটুকু আপনার জন্য যথেষ্ট। রুশিয়ার পিছু পিছু হাঁটতে লাগলো। সে জানে এই চা বাগানের নির্জনতা শুধু রাইফেল চালানো শেখা নয়, তার যত হৃদয়ে সেই দ্বীভূত দেওয়ালটা ভাঙার লড়াই তাকে লড়তে হবে। পাহাড়ের বুকে রাত নামলে এক অদ্ভুত আদিমতা নীরবতা গ্রাস করে পুরো চা বাগানকে। উত্তরবঙ্গে এই ব্রিটিশ বাংলো বিশাল বারান্দায় দাঁড়িয়ে রুশিয়া দেখছিল দূর পাহাড়ের গায়ে জোনাকির মতো জ্বলতে থাকা দু একটা পাহাড়ি গ্রামের আলো। কনকনে ঠান্ডা বাতাস আর রেশমি চুলগুলো অবাধ্য করে তুলছে। আজ তার পরনে বিখ্যাত নীল শাড়ি, তাজওয়ার প্রথম উপহার। তাজওয়ার ডাইনিং রুম থেকে বেরিয়ে এলো, হাতে একটা ছোট্ট মখমলে বাক্স। তার পরনে কালো হাইনেক সোয়েটার আর ডার্ক প্যান্ট। চাঁদের আলো তার তীক্ষ্ণ নাক আর চোয়ালের রেখাগুলো আরও বেশি পুরুষেলেও রহস্যময় উঠছে। সে নিঃশব্দে রুশিয়ার পেছনে এসে দাঁড়ালো। রুশিয়া তার পরিচিত বুনো পারফিউমের ঘ্রাণ বুঝতে পারল তাজওয়ারের উপস্থিতি। পাহাড়ের রাতটা যত সুন্দর তার চেয়ে বেশি বিপজ্জনক রুশিয়া। তাজওয়ার গম্ভীর কণ্ঠস্বর বাতাসের শস্য শব্দের সাথে মিশে এক অদ্ভুত সুর তৈরি করলো। রুশিয়া পেছন ফিরে তাকালো। তার চোখে একরাশ প্রশ্ন। তাজওয়ার হাতের বাক্সটা খুলল। ভেতরে লকেট সহ একটা সরু সোনার চেইন। লকেটটা সাধারণ নয়, একটা নীলকান্ত পাথর, যা হিরে দিয়ে ঘেরা। চাঁদের আলোয় সেটা নীল আগুনের মতো জ্বলছে। তাজা ধীর হাতে লকেটটা বের করলো। চৌধুরী ভিলা সেই বিষাক্ত হাড়ের কথা ভুলে যান। ওটা আপনার অপমান, আর এটা হলো আপনার অধিকার। এই লকেটটা আজ থেকে আপনার গলায় থাকবে। তাজা যখন রুষার গলার পেছনে চেনটা পরিয়ে দিচ্ছিল, তার আঙ্গুলে শীতল স্পর্শে রুষের শরীরে এক মৃদু কম্পন বয়ে গেল। তাজার নিঃশ্বাস তার ঘাট থেকে আছড়ে পড়ল। রুষা আয়নায় নিজের প্রতিবিম্ব দেখল। নীল শাড়ির সাথে এই নীল পাথরটি তাকে এক রহস্যময় রানীর মতো দেখাচ্ছে। সে ফিসফিস করে বলল, এটা কেন দিচ্ছেন? কেবল কি সাজানোর জন্য? তাজা তার হাত দুটো রুষার কাঁধে রাখলো। আয়নায় দুজনের চোখের মিলন হলো। সে শান্ত স্বরে বলল, না, এটা আপনাকে সুরক্ষিত করার জন্য। মনে রাখবেন রুষা, এই পাথরের ভিতর যে শক্তি আছে
তা আপনাকে সবসময় আমার সাথে জুড়ে রাখবে। তাজওয়ার ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় রুষা দীর্ঘক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে রইল। তার মনে হলো তাজওয়ারের ভালোবাসার ধরন বড়ই অদ্ভুত। সে আগলে রাখে ঠিকই, কিন্তু সেই আগলে রাখার মাঝে এক ধরনের আধিপত্য আছে। রাত যখন আরো গম্ভীর হলো, বাংলোর জেনারেটর বন্ধ করে দেওয়া। কেবল মোমবাতি টিমটিম আলোয় রুষা তার ড্রেসিং টেবিলের সামনে বসে লকেটটা খুলে ভালো করে দেখতেছিল। মেজর দেওয়া উপহার, এই গঠনের শৈলী তাকে মুগ্ধ করছে, কিন্তু লকেটটা হাতে নিতে তার কেন জানি মনে হলো এটা ওজনে স্বাভাবিক চেয়ে একটু ভারী। সে লকেটের পেছনের অংশটি খুঁটিয়ে দেখতে লাগলো। হঠাৎ তার নখ একটা জায়গায় আটকে গেল, খুব সূক্ষ্ম একটা খাঁজ। সে শক্তপণে চাপ দিতে লকেটের পেছনের অংশ ঘড়ির ঢাকনার মতো খুলে গেল। আর ঠিক সেই মুহূর্তে রুষার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গেল। ভেতরে কোনো ছবি নেই, কোনো নাম লেখা নেই। তার বদলে সেখানে বসানো হয়েছে অতি সূত্র একটা সিলিকন চিপ, একটা ছোট লিথিয়াম ব্যাটারি। চিপটার গায়ে খুব ছোট করে লেখা, পাশে একটা লাল রঙের ছোট আলো প্রতিটি সেকেন্ড অন্তর অন্তর একবার জ্বলে উঠছে। রুষার হাত কাঁপতে লাগলো। তার মানে এই লকেট কোনো সাধারণ গহনা নাই, এটি অত্যাধুনিক ট্র্যাকিং ডিভাইস। তাজত কেবল তার অবস্থান জানবে না, হয়তো এই ডিভাইসের মাধ্যমে তার আশেপাশে কী হচ্ছে, এমনকি তার হার্টবিট কত দ্রুত চলছে সেটা তার মেজরি কন্ট্রোলের রুম থেকে মনিটরিং করতে পারে। সে কি কয়েদি, নাকি তাজওয়ারের কোনো গোপন প্রজেক্ট? ঠিক তখনই বারান্দায় দরজায় একটি ছায়া পড়ল। রুষা তাড়াহুড়ো করে লকেটটা বন্ধ করে মুঠোয় চেপে দিল। তাজওয়ার দরজায় দাঁড়িয়েছে, তার হাতে একটা গ্লাস, চোখে সেই নির্লিপ্ত দৃষ্টি। এখনও ঘুমাননি রুষা? লকেট কি খুব বেশি পছন্দ হয়েছে যে বারবার দেখছেন? তাজওয়ার কণ্ঠে এক ধরনের সূক্ষ্ম বিদ্রুপ নাকি কৌতূহল। রুষা নিজের সামলে নেওয়ার চেষ্টা করলো। তার গলার স্বর কিছুটা কেঁপে উঠল। হ্যাঁ, পাথরটা খুব দামি, কিন্তু তাজওয়ারদের এত দামি লকেট কি কোনো সিকিউরিটি কোড বা অন্য কিছু থাকে? আমি ঠিক বুঝতে পারছি না। তাজওয়ার কয়েক পা পিছিয়ে এলো। রুমের অন্ধকার কোণে তার অভাব আরও দীর্ঘ দেখাচ্ছে। সে রুষার একদম কাছে এসে তার মুষ্টিবদ্ধ হাতের উপর নিজের হাত রাখল। রুষা অনুভব করলো তাজওয়ারের শক্তির তেজ। রুষা, তাজওয়ার নিচু স্বরে বলল, আমি আপনাকে আগেই বলছি, আপনি এখন থেকে সাধারণ কেউ নয়। আপনার সুরক্ষার দায়িত্ব আমার। আপনি কোথায় আছেন, কার সাথে যাচ্ছেন, এমনকি আপনার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে কিনা সেটা জানা আমার কর্তব্যের অংশ। এটাকে আপনি ভালোবাসা বলতে পারেন, অথবা বলতে পারেন মেজরি প্রোটোকল। সে রুষার মুঠো থেকে লকেটটা বের করে আবার তার গলায় পরিয়ে দিল। এবার সে লকেটটা লকের মতো আটকে দিয়ে রুষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে বলল, এখন থেকে আপনি যেখানেই যান আপনি আমার নজরে থাকবেন। ফারাদ বা অন্য কেউ আপনাকে ছোঁয়ার আগে আমার পারমিশন নিতে হবে। আপনার ওই নীল পাথর আমার কাছে তৃতীয় চোখ। রুষা বুঝতে পারল তাজওয়ার এই আভিজাত্য আসলে একটা সোনার খাঁচা। সে যে রাইফেল চালানো শিখেছে সেটা লক্ষ্যভেদ সহজ, কিন্তু তাজওয়ারের সেই অদৃশ্য শিকল থেকে বের হওয়া তো অসম্ভব। পাহাড়ের সেই নির্জন বাংলোতে চারিদিকে এখন শুধু কমান্ডারদের পাহারা। তার নিজের গলায় লকেটটি এখন তার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করছে। সে কাঁপা কাঁপা কণ্ঠে শুধু জিজ্ঞেস করলো, আপনি কি আমাকে বিশ্বাস করেন? আপনি কি আমাকে বিশ্বাস করেন তাজওয়ার? তাজওয়ার একটু হাসলো। সে হাসিতে কোনো উষ্ণতা নেই। আমি শুধু আমার শত্রুদের অবিশ্বাস করি না রুষা, আমি আমার কাছের মানুষদের যাচাই করতে পছন্দ করি। ঘুমিয়ে পড়ুন, কাল ভোরে আমাদের নতুন একটা মিশনে যেতে হবে। তাজওয়ার ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর রুষা অন্ধকারের দিকে তাকিয়ে রইল। তার গলার নীল পাথরটা তখন নিয়মিত বিরেতে লাল আলো ছড়াচ্ছে, যেন এক অশুভ আগ্নেয়গিরি যা যে কোনো সময় ফেটে পড়তে পারে। সে বুঝতে পারল এই হানিমুনে শুধু রোমাঞ্চকর নয়, এটি আসলে একটি ব্যক্তির স্বাধীনতার সাথে মেজরের ইগোর এক চরম লড়াই। তাজওয়ার দেওয়া লকেটটা এখন রুষার গলায় এক অখণ্ডিত জ্বলন্ত অঙ্গারের মতো বিচ্ছে। সোনার চেনটা যেমন ক্রমশ সংকুচিত হচ্ছে, তার কণ্ঠনালী চেপে আসছে। নীল পাথরের আড়ালে লুকিত সেই লাল বাতিটা প্রতিটি 5 সেকেন্ড পর পর জানান দিচ্ছে রুষা একা নন। তার নিঃশ্বাসের শব্দ এখন একজনের নিয়ন্ত্রণে। তাজওয়ার ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর রুমের নিস্তব্ধতা যেন আরও গাঢ় হয়ে গেল। রুষা আয়নার সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা হাতের লকেটটা স্পর্শ করলো। পাথর এখন আর শীতল মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে তাজওয়ারের সেই তপ্ত চাহনি
ওর চামড়া ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছে। সে ভাবল লকেটটা ছিঁড়ে জানলার বাইরে পাহাড়ের খাদে ফেলে দিবে, কিন্তু পরক্ষণে তাজা সে পাথরের মুখটা ভেসে উঠল। মেজর নজর দেয়, তবে পালানো কি আদৌ সম্ভব? সে তো শুধু রুশিয়ার স্বামী নয়, সে এই দেশের অন্যতম চৌকিশ এক গোয়েন্দা অফিসার। সে মানুষটা শত্রুর নিঃশ্বাস শব্দ শুনে তার অবস্থান বলে দিতে পারে। তার কাছে এই সামান্য চিত্ত একটা সেফ খেলনা। রুশিয়া বিছানায় গায়ে লেগেল, কিন্তু ঘুম তার দুচোখের সীমানা নেই। সে অনুভব করলো তার স্পন্দন কিছুটা দ্রুত হচ্ছে। তার সাথে সাথে কি তাজওয়াত ফোনের স্ক্রিনে একটা অ্যালার্ট ভেসে উঠছে। সে কি এখন বুঝতে পারছে রুশিয়া ভয় পাচ্ছে, নাকি সে ভাবছে রুশিয়া কোনো ষড়যন্ত্র করছে? অন্ধকারে সিলিংয়ের দিকে তাকিয়ে রুশিয়া মনে হলো তাজওয়াত তাকে ভালোবাসে না, সে তাকে মালিকানা করে রাখতে চায়, যেমন করে একজন সংগ্রাহক তার সবচেয়ে দামি শিল্পকর্মটিকে সিন্ধুকে আটকে রাখে। রুশিয়া তার কাছে কোনো রক্তমাংস মানবী নয়, বরং মেজর তাজওয়ার তা ওয়াসিম এর ইগোর একটা প্রতীক, যাকে কেউ স্পর্শ করলে মেজর সম্মানে আঘাত লাগে। হঠাৎ বারান্দায় কারো বুটের ভারী শব্দ পাওয়া গেল। রুশিয়া ধরপড় করে উঠে বসল। জানালা পর্দা আড়ালে একটা দীর্ঘ ছায়া স্থির হয়ে দাঁড়িয়েছে। তাজওয়ার নাকি অন্য কেউ? রুশিয়ার লকেটটা শক্ত করে চেপে ধরল। সে কি এখন তাজওয়ারকে ডাকবে, নাকি লকেটটা তাকে জানিয়ে দেবে যে রুশিয়া বিপদ আছে? এক অদ্ভুত টানাপোড়েন। সে যন্ত্রটা তার ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে গেছে, সেই যন্ত্রটা এখন তার একমাত্র রক্ষকতা। সে বুঝতে পারল তাজওয়ার যে তাকে শুধু অস্ত্র চালানো শেখেনি, সে তাকে একটা অদৃশ্য খাঁচায় বন্দি করে ফেলেছে, যেখানে প্রেম আছে কিনা জানা নাই, কিন্তু প্রচণ্ড এক আধিপত্য আছে। সে এই পাহাড়ি বাংলোয় নিঝুম রাতে রুশিয়া প্রথমবার অনুভব করলো সে মেজরের স্ত্রী হতে চেয়েছিল ঠিকই, কিন্তু সে জানতো না মেজরের স্ত্রী হওয়া মানে নিজের অস্তিত্বকে একজন রাডের নিচে বিসর্জন যাওয়া। বাইরে বাতাসের শব্দ বাড়ছে, আর লকেটের সেই লাল আলোয় অন্ধকারে দেওয়ালে নিয়মিত বিড়বিড় খাচ্ছে এক রক্তাক্ত সংকেত যাচ্ছে, তুমি আমার নজরবন্দি রুশিয়া, পালানোর কোনো পথ নেই। পাহাড়ের বুকে রাত নামলে নীরবতা যেন শরীরে রূপ নেয়, কিন্তু ভোরের আলো ফুটতে সেই এক পাহাড় মায়াবী এক হাতছানি দেয়। বাংলোর বারান্দায় দাঁড়িয়ে রুশিয়া দেখল দূরে পাইন গাছের শাড়ির উপর কুয়াশাগুলো সাদা শাড়ির আঁচলের মতো ভেসে যাচ্ছে। তাজোর কাছে একটা জরুরি স্যাটেলাইট কল আসার পর থেকে তার মুখ থমথম হয়ে গেছে। সে ইউনিফর্ম পরে বেল্টে পিস্তল গুজতে গুজতে রুশিয়ার ঘরে এলো। রুশিয়া তখনও জানলার পাশে দাঁড়িয়ে। তাজোর কণ্ঠস্বর ছিল সংক্ষিপ্ত এবং আদেশের মতো, রুশিয়া, আমাকে এখন বেরোতে হবে। বর্ডারের ওখানে একটা মুভমেন্ট আছে, আমাকে পার্সোনালি সেখানে যেতে হবে। আমার গার্ডরা বাংলোর বাইরে মোতায়েন আছে, আপনি কোনো অবস্থাতেই কমান্ডারের বাইরে পা দেবেন না, মনে থাকবে? রুশিয়া মাথা নিচু করলো। তাজন যাওয়ার আগে একবার রুশিয়ার গলা সেই নীল পাথরের লকেটটার দিকে তাকালো। লকেটটার যেন লাল বাতিটা এখনো টিমটিম করে জ্বলছে, নিঃশব্দে জানান দিচ্ছে যে রুশিয়ার নজরবন্দি। তাজা চলে যাওয়ার পর জিপের ইঞ্জিন শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল পাহাড় পাকে। ঘণ্টাখানিক কাটার পর রুশিয়ার মনে এই বাংলার চার দেওয়াল তাকে গিলে খাচ্ছে। তাজার প্রতিটি আদেশ যেন তার গলার লকেটটার মতো শ্বাসরোধকারী। সে আয়নার সামনে দাঁড়িয়ে লকেটটা স্পর্শ করলো। হঠাৎ তার মনে এক অদ্ভুত জেদ বানা বাজল। কেন তাকে সবসময় খাঁচায় বন্দি থাকতে হবে? কেন সে এই পাহাড়ের সৌন্দর্য নিজের মতো করে দেখতে চায় না? সে একটা চাদর গায়ে জড়িয়ে পেছনের দরজা দিয়ে বের হয়ে গেল। গার্ডরা সবাই সামনের গেটে ব্যস্ত। পিছনের দিকে ছোট্ট পাহাড়ি পথটা সোজা চলে গেছে নিচের ভ্যালির দিকে। রুশিয়া জানতো এটা বিপজ্জনক, তবুও তার মনে হচ্ছিল আজ অন্তত একবার সে মেজরের ছায়া থেকে মুক্ত হবে। পাহাড়ি পথটা সহজ মনে হয়েছিল, আসলে অতটা সহজ না। পাইন বনের ভেতর দিয়ে সরু রাস্তা ক্রমশ নিচে নেমে গেছে। রুশিয়া হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে যায়। ঝর্ণার শব্দ শোনা যাচ্ছিল। সে যখন একটা বড় পাথরের উপরে সে জিরিয়ে নিচ্ছিল, হঠাৎ তার মনে হলো বনের নিস্তব্ধতা একটু অন্যরকম। ঝিঝি পোকাদের ডাক হুট করে থেমে গেছে। রুশিয়া উঠে দাঁড়ালো। সে অনুভব করলো কেউ একজন তার উপর নজর রাখছে। ঠিক তাজতের মতো তীক্ষ্ণ নজর নয়, বরং এক হিংস্র সাহনি। সে দ্রুত পা চালিয়ে বাংলোর দিকে ফিরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু কুয়াশা তখন আরো ঘন হয়ে নামতে লাগলো। পথের দৃশ্যে হারিয়ে ফেলল। হঠাৎ ঝোপের আড়াল থেকে দুজন লোক বেরিয়ে এলো। তাদের পরনে স্থানীয় পাহাড়ি পোশাক হলো, চোখে মুখে ছিল পেশাদার অপরাধী ছাপ। তাদের হাতে বড় রামদা, আর একজনের কোমরে রুশোর বুক ধপ করে উঠল। আরে ভাই দেখো, মেজরের খাস মেহমান তো, নিজে থেকে আমাদের যারা ধরা দিল। একজন লোক কুৎসিত হাসলো। রুশিয়া পেছাতে পেছালো, তোমরা কারা?
কী চাও আমাদের কাছে? আমরা কারা সেটা বড় কথা নয় সুন্দরী। আমাদের বড় সাহেব তোমাকে খুব করে চেয়েছেন। সে বলেছেন মেজরের কলিজা ছিঁড়তে হলে তার জানটাকে কবজা করতে হবে। রুশা বুঝতে পারল এই লোকেরা আগের থেকে এই বাংলার উপর নজর রাখছিল। তাজওয়ার বের হয়ে যাওয়ার সুযোগটা নিয়েছে তারা। সে দৌড়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পাথরের মাটির উপর পা ফড়কে পড়ল। একজন লোক তার চাদর খপ করে ধরে ফেলল। ছাড়ো আমাকে, সাহায্য করো, কেউ আছেন? রুশা চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু নির্জন পাহাড়ি তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে ফিরে গেল। লোকটা রুশার গলার লকেটটার দিকে তাকালো। এই খেলনাটা বেশ দামি মনে হচ্ছে, খুলে দাও। রুষা বাধ্য হলো, কিন্তু অন্য লোকটা তার হাত মুচড়ে ধরল। যন্ত্রণায় রুষার মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে লকেটের সেই নীল পাথরটা তীব্রভাবে জ্বলে উঠল। লাল বাতিটা এখন আর টিমটিম করে জ্বলছে না, বরং সেটা আরও বেশি বিপজ্জনক সংকেত পাঠাচ্ছে। রুষা হঠাৎ অনুভব করলো তাজওয়ার সেই কথা, পরের বার কেউ হাত দিতে এলে হাতটা ভেঙে দেওয়ার সাহস সঞ্চয় করুন। সে তার সর্বশক্তি দিয়ে লোকটার পায়ে লাথি মারল। হাতের কাছে পড়ে থাকা একটা ধারালো পাথর তুলে নিয়ে অন্যজনকে আঘাত করল। লোকটা যন্ত্রণায় হাত ছেড়ে দিয়ে রুষায় দৌড়ে দিল ঘন বনের দিকে, কিন্তু পেছনের লোকগুলো তাকে তাড়া করতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে রুষা একটা খাদের কিনারে এসে পৌঁছালো। সামনে গভীর খাদ, আর পেছনে ফারহাদের সশস্ত্র খুনিরা। কুয়াশা আর অন্ধকারের মাঝে রুষা একা অসহায়। তার গলার লকেটটা তখন নিয়মিত বিরুতে লাল আলো ছড়িয়েছে, ঠিক যেন একটা যান্ত্রিক হৃৎপিণ্ড যার যার বারবার বলছে তাজওয়াত আসছে, তাজওয়াত আসছে। কি তাজওয়াত কি সময় মতো পৌঁছাবে, নাকি এই গভীর পাহাড়ে আজ রুষার অস্তিত্ব চিরতরে হারিয়ে যাবে? খারাপ লোকেরা যখন তার দিকে এগোচ্ছিল, রুষার চোখ বন্ধ করে লকেট শক্ত করে তুলল। তার মনে হয় এই লকেট এখন তার একমাত্র অভিশাপ আর একমাত্র আশার আলো। সেই কুয়াশাচ্ছন্ন পাহাড়ে সেই নির্জন খাদে দাঁড়িয়ে রুষা যখন জীবনের শেষ মুহূর্ত গুনছিল, তখন কৃত্রিম নিস্তব্ধতা ভেঙে এক পৈশাচিক হাসির শব্দ শোনা গেল। এরা কেউ ফাহাদের লোক নয়, বরং এই আগন্তুকদের চালচলন আর চোখের হিংস্রতা অনেক বেশি পেশাদার। তাদের নেতার মুখটা অর্ধেকটা পোড়া, যা চাঁদের আলোয় এক বীভৎস রূপ নিয়েছে। এই লোকটার নাম খুররম। সে একসময় বর্ডারের উপর চোরাচালান সিন্ডিকেটে হত্যাকর্তা। যতক্ষণ না মেজর তাওয়াজ ওয়াসিফ তার পুরো সাম্রাজ্য গুঁড়িয়ে দিয়ে তার মুখ এই চিরস্থায়ী ক্ষত এঁকে দিয়েছে। খুররম ধীর পায়ে রুশিয়ার দিকে এগিয়ে গেল। তার হাতে একটা চকচকে খঞ্জর। রুশিয়া খাদের কিনারে দাঁড়িয়ে কাঁপছে। নিজের 1000 ফুট গম্ভীর অন্ধকার। খুররম কর্কশ গলায় বলল, তাজত ভেবেছিল আমাকে খতম করে দিবে, কিন্তু সে ভুলে গেছে জখমি বাঘ অনেক বেশি বিপজ্জনক হয়। আজ তার সবচেয়ে দামি সম্পদ আমার হাতের মুঠোয়। রুশিয়া সাহস সঞ্চয় করে দাঁত খিঁচিয়ে বলল, তাজত আপনাকে ছেড়ে দেবে না। সে জানলে আপনার অস্তিত্ব পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে। খুররম হো হো করে হেসে উঠল। সে তো জানবেই। সে এই যে তোমার শরীরে এই ট্র্যাকার লকেট কেবল ট্র্যাকার নয়, এটা অরিগো। আমি চাই সে আসুক। আমি চাই সে দেখুক তার সাজানো বাগান আমি কিভাবে মরুভূমি বানিয়ে দেই। সে রুষার চুলের মুঠ ধরল। যন্ত্রণায় রুষার চোখ ফেটে জল এলো। খুররম লকেটার দিকে তাকিয়ে ঘৃণায় থুতু ফেলল। এই খেলনা ওকে সিগন্যাল দিচ্ছে যে তুমি বিপদ হয়েছো। ও পাগলের মতো ছুটে আসছে, কিন্তু ও পৌঁছানোর আগে আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাবো যেখানে মেজর খুররমের ইশারায় তার লোকেরা রুশার উপর কাপড় বেঁধে তাকে কাঁধে তুলে নিল। বনের গভীরে লুকোনো সুড়ঙ্গ পথ দিয়ে তারা তাকে নিয়ে গেল পাহাড়ের নিচে এক পরিত্যক্ত কয়লা খনিতে। সেখানে অন্ধকার আর স্যাঁতসেঁতে পরিবেশ। রুশাকে একটি লোহার খুঁটির সাথে বেঁধে রাখা হলো। তার গলার লকেটটা তখনও নিয়মিত পিড়েতে আলো ছড়িয়ে যাচ্ছে। অন্ধকার সুড়ঙ্গে যা দেখতে একটি রক্তাক্ত চোখের মতো লাগছে। বর্ডারে অপারেশন শেষ করে ফেরার পথে তাজওয়ার যখন জিপে বসে তার ট্যাবে নজর দিল, তার হৃৎপিণ্ড এক মুহূর্তে থমকে গেল। রুশিয়ার লোকেশন বাংলোর বাইরে, এবং লকেটে ইমার্জেন্সি মোড অন হয়ে গেছে। এর মানে রুশিয়ার হৃৎস্পন্দন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। সে কোনো এক ভয়ঙ্কর বিপদ আছে। তাজওয়ারের কপালে চিন্তার ভাঁজ পড়তে ওয়্যারলেস অন করলো। চোয়াল শক্ত করে ব্যাকআপ টিমকে নির্দেশ করলো, টার্গেট লোকেট হয়েছে। আমার স্ত্রী বিপদে। আলফা এবং ব্রাভো টিম দ্রুত পজিশন নাও। ওই এলাকা পুরো কর্ডন করো। আমার সিগন্যাল না পাওয়া পর্যন্ত কেউ ফায়ার করবে না। আনার
স্ত্রীর যেন এক চুলো ক্ষতি না হয়। তাজওয়ার চোখের মণি দুটো মুহূর্তে বরফের মতো শীতল হয়ে গেল। সে ড্রাইভার সিট থেকে জওয়ানকে সরিয়ে নিজে ড্রাইভ করলো। ওয়ানের উঁচু নিচু পথটা জিপটা বাতাসের গতিতে ছুটল। তার পেছনে ব্যাকআপের টিম বুঝতে পারল আজ মেজর সাহেব মেজাজ কোনো সাধারণ অপরাধীকে ছাড় দেওয়ার অবস্থায় নেই। সুড়ঙ্গের প্রবেশপথে তো পৌঁছে তাজওয়ার জিপ থামলো। সেখানে খুররমের দুজন গার্ড পাহারা ছিল। তাজওয়ার গাড়ি থেকে নামল না, কেবল জানলা দিয়ে তার সাইলেন্ট দুটো কোনো চিৎকার নয়, কোনো শোরগোল নয়, দুটো মৃতদেহ হয়ে মাটিতে লুটে পড়ল। তাজওয়ার সুড়ঙ্গের ভিতরে ঢুকলো। তার হাতে একটা ছোট অটোমেটিক রাইফেল। খনির ভেতরে খুররমের লোকেরা ছড়িয়েছে। তাজওয়ার কোনো সরাসরি লড়াই গেল না। সে গরিলা কায়দায় অন্ধকারকে ব্যবহার করলো। তাজওয়ার ওয়ালের শীতল কণ্ঠে নির্দেশ দিল, টার্গেট কনফার্ম। আলফা টিম সুড়ঙ্গের উত্তর মুখ ব্লক করলো। ব্রাভো, পজিশন নাও। কারো পালানোর পথ যেন খোলা না থাকে। মনে রেখো, ভেতরে আমার স্ত্রী আছে। একটি ভুল পদক্ষেপ মানে তোমাদের কেরিয়ার শেষ। ফায়ার অন মাই সিগন্যাল, ওভার। তারপর সবাই একে একে খুররমের 5টা লোককে এক সাইলেন্ট কিলিংয়ের মাধ্যমে শেষ করে দিল। খনির দেওয়ালে রক্তে ভিজে উঠল, কিন্তু তাজওয়ারের বুটের শব্দ কেউ শুনতে পেল না। সে আজ যেন এক অদৃশ্য আজরাইল হয়ে এসেছে। খনির একদম শেষ মাথায় রুষা অবচেতন অবস্থায় ঝুলে আছে। খুররম তার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো তার খঞ্জরটা ধার দিচ্ছিল। সে জানত তাজওয়ার ভিতরে ঢুকে পড়ছে। সে চিৎকার করে বলল, তাজওয়ার, আমি জানি তুমি এখানে এসো। বেড়ে আসো, নয়তো এই মেয়ের গলা আমি এখান থেকে চিরে ফেলবো। তাজওয়ার অন্ধকার আড়াল থেকে বেরিয়ে এলো। তার ইউনিফর্মের রক্তের ছিটে এক ভয়ঙ্কর শান্ত। সে রাইফেলটা নিচেই নামিয়ে রাখলো। খুররম, তোমার লড়াই আমার সাথে। একটা মেয়েকে মাঝখানে আনা তোমার কাপুরুষতার পরিচয়। খুররম হাসল। কাপুরুষ? তুমি আমার সাজানো সংসার তছনছ করছো, আমার মুখ পুড়িয়েছ। আমি তোমার হৃদয় পোড়াবো। খুররম খঞ্জরটা রুষার গলায় ঠেকালো। রুষার চোখ মেলে তাজওয়ারকে দেখল। তার দু চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু সে মাথা নেড়ে তাজওয়ারকে বারণ করলো এগোতে। তাজওয়ার হাত তখনও তার বেল্টের পিছনে লুকানো একটা ছোট্ট। খুররম, তুমি একটা ভুল করছো, তাজওয়ার খুব শান্তভাবে বলল। তুমি ভেবেছিলে আমি একা আসবো, কিন্তু আমি যখন রুষাইয়ের গলায় ওই লকেটটা পরেছিলাম, তখন আমি এই পাহাড়ের প্রতিটা কোণ আমার স্যাটেলাইটের আওতায় নিয়েছি। ঠিক সেই মুহূর্তে খনির ছাদ ফেটে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। উপর থেকে মেজরের কমান্ডার বাহিনী দড়ি নামতে শুরু করলো। খুররম হকচকে গেল। সেই এক সেকেন্ডের সুযোগটা তাজওয়ারের জন্য যথেষ্ট। সে বিদ্যুৎ গতিতে তার লুকানো ছুঁড়ে মারল খুররমের ডান হাতে। খঞ্জরটা খুররমের হাত থেকে ছিটকে পড়ল। তাজওয়ার বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল খুররমের উপর। যুদ্ধ শুরু হলো, পৈশাচিক মল্লযুদ্ধ। তাজওয়ার কোনো অস্ত্র ব্যবহার করল না। সে তার প্রতিটি ঘুষিতে খুররমের হাড় ভাঙার শব্দ শুনতে পাচ্ছিল। খুররমের পোড়া মুখ রক্তে মাখামাখি। তাজওয়ার তাকে চুলের মুঠ ধরে তুলে সজোরে আঘাত করল। তুই আমার স্ত্রীকে স্পর্শ করছিস খুররম, এটার মাসুল মৃত্যু দিয়ে শোধ হবে না। তাজওয়ারের গলার স্বর শুনে মনে হলো এটা কোনো মানুষ নয়, কোনো দানবের কণ্ঠ। সে খুররমের ঘাড়টা এমনভাবে মটকে দিল, খুররম চিৎকার করার সুযোগ মিলল না। খুররমের মৃতদেহটা খনির মেঝেতে লুটিয়ে পড়ল। তাজওয়ার দ্রুত রুষাইয়ের কাছে গিয়ে তার বাঁধন খুলে দিল। রুষাই টাল সামলাতে না পারে তাজওয়ার বুকের উপর আছড়ে পড়ল। তাজওয়ার তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার শরীরে সেই মেজরি কাঠিন্য এখন তার গভীর উদ্বেগে পরিণত হলো। সে রুষাইয়ের সেই লকেটটার দিকে তাকালো। লকেটের লাল আলোটা একদম নিভে গেছে, বিপদ কেটে গেছে। রুষিয়া ফিসফিস করে বলল, আমি ভেবেছিলাম আপনি আসবেন না। আমি আপনার কথা শুনিনি, আমার দোষ। তাজওয়ার কোনো কথা বলল না। সে রুষিয়াকে পাজা করে করে তুলে নিত। খনির বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করছে। হেলিকপ্টারের পাখার শব্দ, পাহাড় কম্পনিত। তাজওয়ার রুষাইয়ের নিয়ে জিপের দিকে হাঁটা করলো। কমান্ডাররা স্যালুট দিয়ে দাঁড়িয়ে উঠল, কিন্তু তাজওয়ার দৃষ্টি কেবল রুষাইয়ের ফ্যাকাশে মুখের উপর। বাংলা ফেরার পর তাজওয়ার নিজেই রুষাইয়ের ক্ষতগুলো পরিষ্কার করে দিল। পুরো সময় সে একটা শব্দ উচ্চারণ করেনি। এই স্তব্ধতা রুষাইয়ের কাছে খুররমের খঞ্জের চেয়ে বেশি ধারালো মনে হচ্ছিল। রুষা জানত তাজওয়ার তাকে বাঁচিয়েছে ঠিকই, কিন্তু তার এই অবদানকে সহজে ক্ষমা করবে না। তাজওয়ার তখন ঘর থেকে বেরিয়ে যেতে চাইলে রুষা তার হাতটা খপ করে ধরল। আপনি কি আমাকে বকবেন না, আমার উপর চিৎকার করবেন না? তাজওয়ার থামল। সে জানলা দিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর খুব ধীর গলায় বলল, চিৎকার তো তার উপর করা যায় যাকে হারানোর ভয় নেই। আপনাকে আজ প্রায় হারিয়ে ফেলেছিলাম রুষা। তাজওয়ার রুষার গলা থেকে লকেটটা খুলে নিল। রুষা ভাবল হয়তো মুক্তি পেল,
কিন্তু তাজর লকেটটা তার নিজের পকেটে রেখে বলল, এখন থেকে আপনি যেখানে যাবেন আমি সেখানেই থাকবো। আজ থেকে আপনার ছায়া হয়ে আমি আপনার পাশে থাকবো, সেটা আপনার পছন্দ হোক আর না হোক। এক এরপর এক প্রকার ক্ষিপ্ত স্বর বলল, তবে আপনার আজকের ভুলের কোনো ক্ষমা নেই। চরম ভুল করলেন আপনি। রুশায়া তাজওয়াতের চোখের দিকে তাকালো। আজ আজ তার শুধু মালিকানা নেই, সেখানে ছিল এক ভয়ঙ্কর রাগ যা রুশায়ের হৃদয় খেপাতে উঠতে বাধ্য করছে। পাহাড়ের চূড়ায় সূর্য তখন পূর্ণ তেজে উদিত হলো। তখন রুশায়া বুঝতে পারল তার স্বাধীনতা আজ থেকে তাজওয়ার ইচ্ছার কাছে চিরতরে বন্দী। ড্রয়িং রুমে বাতাসের শব্দ যেন তাজওয়ারের ভয়ে থমকে গেছে। সে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পায়চারি করছে। তার প্রতিটি বুটের শব্দ রুশায়ের হৃৎপিণ্ডে হাতুড়ির মতো আঘাত করছে। রুশায়া সোফায় বসে আছে, মাথা নিচু। তার সারা শরীর এখনো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, কিন্তু তাজওয়ার এই গুমোট নীরবতা শারীরিক যন্ত্রণার চেয়ে ভয়াবহ। তাজওয়ার ধীর পায়ে রুশার দিকে এগিয়ে গেল। বুটের প্রতিটি ধ্বনি, ভারী শব্দ যেন ঘরের নিস্তব্ধতাকে চিরে দিচ্ছিল। রুশার চোখের মনির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে পাথুরে গলায় তাজওয়ারকে বলল, আমার হুকুম অমান্য করার সাহস চৌধুরী বাড়ি কেউ দেখায়নি রুশিয়া। আর আপনি তো সেও একজন মেজরের স্ত্রী, ভুলে যাবেন না। এই বাড়ির দেওয়ালগুলো আমার অনুমতি ছাড়া নড়ে না। আপনি সেই দেওয়ালের ফাটল ধরানোর চেষ্টা করে চরম ভুল করছেন। হঠাৎ তাজওয়ার থেমে গেল। রুশিয়ার একদম কাছে এসে দাঁড়ালো। তাজওয়ার রুশার উপর পাথরের মতো চেপে বসছে। সে রুশার চিবুকটা এক ঝটকে উঁচিয়ে ধরল। আঙুলের চাপ এতটাই বেশি ছিল যে রুশিয়া ব্যথায় কুঁকড়ে উঠল। আপনার সাহস তো কম নয় রুশিয়া। তাজওয়ার গলার স্বর নিচু, কিন্তু তাতে আগ্নেয়গিরির লাভার মতো উত্তাপ। আমি বর্ডারে যখন নিজের জীবন ঝুঁকি নিয়ে লড়ছি, আপনি তখন আমার হুকুম অমান্য করে পাহাড়ি বখাটেদের সাথে লুকোচুরি খেলছেন। আপনি কি ভেবেছিলেন এটা আপনার বাবার বাড়ির বাগান, যেখানে যা খুশি করবেন? রুশিয়া তাজওয়ার চোখের দিকে তাকালো, যেখানে আজ কেবল শাসন নেই, এক ধরনের চরম ঘৃণা আর বিদ্রুপ মিশে আছে। রুশিয়া নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, আমি কি আপনার কয়েদি? আপনি আমাকে এখানে এনে একা ফেলে রেখেছেন। আমার দম বন্ধ হয়েছে। আমি তো কেবল একটু স্বাধীনতা মুক্ত চেয়েছিলাম। ঠাং। তাজওয়ার পাশে থাকা একটি কাচের ফুলদানি সজোরে দেওয়ালে ছুঁড়ে মারল। কাচের টুকরোগুলো রুশিয়ার পায়ের কাছে এসে পড়ল। রুশিয়া ভয়ে স্তব্ধ হয়ে গেল। তাজওয়ার ঘরের দরজাটা সজোরে আটকে দিয়ে রুশিয়ার সামনে এসে দাঁড়ালো। তার দীর্ঘ বলিষ্ঠ ছায়া রুশিয়াকে পুরোপুরি ঢেকে ফেলল, যেন সে এক বিশাল খাঁচার নিচে আটকে পড়েছে। এক প্রকার হুংকার দিয়ে তাজওয়ার বলল, স্বাধীনতা? যে মেয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তার মুখে স্বাধীনতা মানায় না। আজ থেকে আপনার আকাশ কেবল এই ঘরের সিলিং পর্যন্ত সীমাবদ্ধ। এর বাইরে এক কদম যাওয়ার চেষ্টা করলে আপনার প্রতিটি নিঃশ্বাস আমার কৈফিয়তের মুখে পড়বে। আর একটু থেমে আবার বলে, আর রইল মুক্তপ্রসাদ। তাজওয়াত এবার রুশিয়ার একদম কানের কাছে মুখ নিয়ে এলো। তার তপ্ত নিঃশ্বাস রুশিয়ার গাল স্পর্শ করছে। আপনার সামান্য মুক্ত বাতাসের খেসারত দিতে আজ আমার ব্যাকআপ টিম 3টি ছেলে জখম হয়েছে। ক্ষুদ্রমের খঞ্জর যদি আপনার শ্বাসনালী চেয়ে যেত, তবে আপনার ওই মুক্তপ্রসাদ কোথায় যেত? আমার মেজরি অভিজাত্য তখন ধুলোয় মিশে যেত। রুশায় ফুঁপিয়ে কেঁদে ওঠে, আর সেটা দেখে তাজওয়ারের ঠোঁটের কোণে এক বিদ্রুপের হাসি ফুটে উঠল। সে আবার জানলার দিকে তাকিয়ে বাইরে অন্ধকার পাহাড়ের দিকে তাকিয়ে নির্লিপ্তভাবে বলল, আপনি এই চোখের জল আমাকে দুর্বল করবেন রুশিয়া। আমি সীমান্তে শত্রুর আর্তনাদ দেখে অভ্যস্ত, আর ঘরে অবাধ্য স্ত্রীর এই আবেগী নাটক দেখে আমি ক্লান্ত। চোখের জল দিয়ে মেজরের হুকুম কেনা যায় না, এটা মাথায় গেঁথে নিন। রুশিয়া সেই কথা শুনে আবারও ফুঁপিয়ে কেঁদে উঠল। আপনি যেটা কেবল আপনার সম্মানের কথা ভাবছেন। আমার কী অবস্থা হয়েছিল সেটা একবার জানতে চাইলে না? আপনি পাথর তাজওয়ার, আপনার ভেতরে কোনো মানুষ নেই। তাজওয়ার চোয়াল শক্ত হয়ে উঠল। সে রুশিয়ার কাঁধ দুটো খপ করে ধরে তাকে ঝাঁকুনি দিয়ে বলল, হ্যাঁ আমি পাথর, আর সেই পাথরের দেওয়ালটা আপনার আজ খুররমের হাত থেকে বাঁচিয়ে এনেছে। আপনি আমার অবাধ্য হয়েছেন রুশিয়া। আর তাজওয়ারের অবাধ্য ডিকশনারিতে অবাধ্যর একটা শাস্তি এসেছে। তাজওয়ার রুশিয়ার বাহু ছেড়ে নিজের ইউনিফর্মের হাতা গুটিয়ে আবার রুশিয়ার চিবুক শক্ত করে ধরল। তারপর হাতের আঙুলে নিষ্ঠুর চাপে রুশিয়ার গালের নরম চামড়ার লাল দাগ ফুটে উঠল। দাঁতে দাঁত চেপে আক্রোশ শেষে বলল, আমি আপনাকে খুররমের হাত থেকে বাঁচিয়ে এনেছি মানে এই নয় যে আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি। আপনার ভুলের মাসুল
আমি কিস্তি করে আদায় করি। মনে রাখবেন রুশিয়া, মেজর তাজওয়ার ওয়াসিফ কারো ঋণ রাখে না, কারো অপরাধ এমনি এমনি ছেড়ে দেয় না। আপনি আমার বউ বলে কিন্তু ছাড় পাবেন না, তাই প্রস্তুত থাকুন। সে পকেট থেকে একটা নীল পাথরের লকেট বের করলো, কিন্তু এবার সেটা রুশিয়ার গলা পড়ানো না। সে রুশিয়ার হাতের কবজি নিঠুরভাবে টেনে নিয়ে সেই লকেটের চেনটা রুশিয়ার কবজিতে এমনভাবে পেঁচে দিল, যেটা একটা হাত করার মতো হয়ে গেল। চেনটাও ঘষায় রুশিয়ার নরম চামড়া লাল হয়ে গেল। তাজত, কী করছেন আপনি? লাগছে আমার। রুষা আর্তনাদ করে, লাগুক। এই যন্ত্রণা আপনাকে মনে করে দেবে যে আপনি কার স্ত্রী। আজ থেকে এই বাংলোর দরজা আপনার জন্য বাইরে থেকে তালা থাকবে, খাবার জল এই ঘরে আসবে। আমি না ফেরা পর্যন্ত আপনি এই জানলার পর্দা ওপাশে তাকাতে পারবেন না। রুষা তখন নিজের কবজিতে পেঁচানো লকেট খোলার চেষ্টা করছিল। তাজত তার হাতটা নিষ্ঠুরভাবে চেপে ধরল। তার কণ্ঠে তখন বজ্রের মতো কঠোরতা আর একাধিপত্যের দম্ভ। মালিকানা শব্দটা আপনার খুব গায়ে লাগছে, তাই না? অথচ আজ ওই খনির অন্ধকারে যখন যমদূত আপনার সামনে দাঁড়িয়েছিল, তখন আপনার অস্তিত্ব টিকিয়ে রেখেছিল এই মেজর দেওয়ার মালিকানা। আমি আপনার মালিক ছিলাম বলে আপনি আজ জীবিত আছেন, নয়তো ওই পাহাড়ের খাদে আপনার লাশও খুঁজে পাওয়া যেত না। তাজত রুষার সোফায় এক প্রকার ছুঁড়ে ফেলে দিলে দরজার দিকে হাঁটা দিল। যাওয়ার আগে সে ফিরে তাকালো। তার চোখে তখন পয়সা যে কঠিন। আপনি আমাকে মানুষ না ভেবে পশু ভাবছেন তো? ঠিক আছে, আজ থেকে আমি আপনার জন্য কেবল এক কঠোর মালিক হয়ে থাকব। আপনি স্বাধীনতা চেয়েছেন, আর আমি আপনাকে আমার নজরবন্দি খাঁচা উপহার দিলাম। উপভোগ করুন আপনার অবাধ্যতার স্বাদ। তাজর ঘর থেকে বেরিয়ে সজোরে দরজা লাগালো। বাইরে থেকে তালা লাগানো সেই কর্কশ শব্দটা রুষার কানে তপ্ত সীসার মতো ঢুকলো। রুষা নিজের কবজিতে পেঁচানো সেই লকেটটার দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠল। সে বুঝতে পারল তাজর রক্ষা করার সেই ভালোবাসা আজ এক ভয়ঙ্কর আধিপত্য রূপ নিয়েছে। তাজর চলে যাওয়ার শব্দে রুমটা যেন আরও বেশি হাহাকার করে উঠল। রুষা তার কবজিতে পেঁচানো লকেটটার দিকে তাকালো। নীল পাথরটা এখন নিস্তেজ, কিন্তু চেনটা বাঁধানো তার চামড়ায় আগুনের মতো জ্বলছে। সে বুঝতে পারল তাজওয়ার তাকে শুধু উদ্ধার করেনি, বরং তাকে তার নিজের তৈরি এক দুর্ভেদ্য দুর্গে চিরতরে বন্দি করে ফেলছে, যেখানে প্রতিটি জানালার পর্দা টানা থাকবে, প্রতিটি দরজা থাকবে মেজরের আদেশের পাহারা। রুষের সোফায় ওভাবে স্তব্ধ হয়ে বসে রইল। গালে ওখানটা তাজা চেপে ধরছিল, সেখানে এখনো চিনচিনে ব্যথা। চোখের জল গাল নেমে নিচে নামলো। সে আর মুছল না। তার মাথায় কেবল একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, সে না হয় জেদ করে বাইরে গেছিল, ভুল করে সে বিপদে পড়ছিল, কিন্তু তাই বলে তাজওয়াত তার সাথে এমন নিষ্ঠুর আচরণ করবে? তবে কি তাজওয়াতের কাছে কোনো রক্ত মাংসের মানুষ নয়, সে তার ইগোর একটা প্রতীক? রুশার মনে হলো তাজওয়াত তাকে বাঁচিয়েছে ঠিকই, কিন্তু তাকে বাঁচানোর আড়ালে লুকিয়েছে তার একাধিপত্য জাহির করে তীব্র আকাঙ্ক্ষা। তাজওয়ার কাছে তার জীবনের চেয়ে বোধহয় মেজর তাজর ওয়াসিফের স্ত্রী অপহরণ হওয়ার অপবাদটা বেশি বড় ছিল। বাইরে বাতাসে শস্য শব্দ পাচ্ছে, যেন পাহাড়ে রুষার এই বন্দিদশার উপহাস। রুষিয়া নিজের কবজির দিকে তাকাল। সে ভাবল তাজর কি একবারও অনুভব করতে পারেনি যে রুষিয়া কতটা ভয় পেয়েছিল? একবারও কি তার মনে হলো না রুষিয়ার বুক টেনে নিয়ে আশ্বস্ত করবে এজন? না, তাজর সেটা করেনি। সে কেবল তার শাসনের চাবুক চালিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে গেল। রুষিয়া দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, আপনি আমাকে লোহার কাছে বন্দি করতে পারেন তাজত, কিন্তু আমার আত্মাকে আপনার হুকুমের গোলাম বানাতে পারবেন না। এই ভুল আপনি করলে। অন্ধকারের রুমটায় রুষার চোখের জল এবার রাগে পরিণত হলো। মেজরের এই দম্ভ চূর্ণ করার এক গোপন জেদ তার অবচেতন মনে বাধা থাকলে বলে। বাইরে তখন পাহাড়ের বুকে মেঘেরা ঘনীভূত হচ্ছে, হয়তো একটু পরে প্রবল বৃষ্টি নামবে। কিন্তু রুষার মনের ভিতরে তখন ঝড় শুরু হয়েছে, যা থামানোর সাধ্য প্রকৃতি নেই। সে সোফা থেকে উঠে কোনোরকম ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। নিজের বিধ্বস্ত বিবর্ণ মুখটা দেখে তার মনে হলো সবসময় স্ট্রং থাকা মেয়েটা কেমন দুর্বল হয়ে গেছে। সে কি সত্যি চঞ্চল রুষায়, নাকি মেজরের আভিজাত্য সিন্ধুকে আটকে রাখা এক দামি খেলনা? হঠাৎ দরজার উপর সে বুটের শব্দ আবার শোনা গেল। তাজওয়ার কি ফিরে এসেছে? রুষার হৃৎপিণ্ড দ্রুত হতে শুরু করলো। সে অনুভব করলো এই মানুষটা সে যতটা দূরে থাকার ফন্দি করছে, ঠিক ততটাই এক অজানা ভয় আর উপর নির্ভরশীলতা হয়ে পড়ছে। এই পাহাড়ি বাংলোয় নিঝুম রাতে রুষা প্রথম অনুভব করল মেজর
তাজওয়ান আসিফের স্ত্রী হওয়া মানে কেবল সম্মানের মুকুট পরা নয়, বরং নিজের অস্তিত্বকে একজনের ছায়ার নিচে বিলীন করে দেয়। সে বুঝে নিল এই খাঁচা সোনার হকমের লোহার, এখান থেকে পালানোর পথ আজ থেকে বন্ধ। মেজর তাজওয়ার ওয়াসিফ, পর্ব ২। বলছি এটা ৪ পর্বের গল্প, আর মাত্র ২টো পর্ব আছে। পুরো গল্পটা প্লেলিস্টে। সাজের মায়া, আকাশপ্রিয়া উন্মাদনা দিব। ওয়েট করুন এবং চ্যানেলের সাথে থাকুন, নিরাশ করব না।